এ টু দি পাওয়ার এক্স এর আমরা মূল নিয়মে অন্তরীকরণ জানি জেনারেল। তো এ টু দি পাওয়ার এক্স নিয়ে আসে, মনে করো এ টু দি পাওয়ার 2x আসতে পারে, অথবা 10 টু দি পাওয়ার এক্স আসতে পারে, অথবা লগ এক্স এর আমরা জানি লন এক্স। লন এক্স না আসে মনে করো অন্য একটা আসলো, লগ এ বেস এক্স নিয়ে এসে মনে করো লগ 20 বেস এক্স আসলো, বিভিন্ন রকম ভাবে আসতে পারে কিন্তু। হ্যাঁ, তো বা সাইন এক্স এর অন্তরীকরণ না এসে সাইন 3x, সাইন 4x, সেক 5x, এই ধরনের অন্তরীকরণ গুলা মূল নিয়মে আসতে পারে। মূল নিয়মে অন্তরীকরণকে দুই ভাবে বা তিন ভাবে বিভিন্ন ভাবে বলা যেতে পারে। তার মধ্যে খুবই প্রচলিত একটা কথা হচ্ছে লিমিটের সাহায্যে অন্তরীকরণ করা। লিমিটের সাহায্যে অন্তরীকরণ করা মানে যা, মূল নিয়মে অন্তরীকরণ কথাটার উত্তরটা মানে আহ, একই। ঠিক আছে, মূল নিয়মে অন্তরীকরণ কথাটার মানে যা, লিমিটের সাহায্যে অন্তরীকরণ কথাটা মানে একই। তো যদি আমি দু একটা করাই, তো আমাদের তো বুঝতেই পারছো সূত্রগুলা লাগবে, বীজগাণিতিক ধারাগুলা লাগবে। বীজগাণিতিক ধারা কয়েকটা আমরা জানি অলরেডি। তার মধ্যে একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ধারা জানি, লন এক্স এর ধারা জানি, ই টু দি পাওয়ার এক্স এর ধারা জানি, 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম চলতে থাকে। 2 নাম্বার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, প্রথমটা বা প্লাস দিয়ে শুরু হইলে পরেরটা মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস মাইনাস, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এরকম। 3 নাম্বার হচ্ছে লন এরটা একটু লিখে দিচ্ছি, এগুলো আমরা জানি। লনের ধারার ক্ষেত্রে আমরা বীজগণিতিক যে ধারাটা সেটা হচ্ছে, এগুলো সবগুলো ইনফাইনাইট সিরিজ। হ্যাঁ, ইনফাইনাইট সিরিজ, অসীম পর্যন্ত বিস্তৃত। 1 প্লাস এক্স, তখন আর 1 দিয়ে শুরু হবে না, এক্স দিয়ে শুরু হবে, এবং একটা প্লাস একটা মাইনাস, এবং ফ্যাক্টোরিয়াল কিন্তু হবে না। এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 প্লাস ডট ডট। আর যখন আমরা লন 1 - x লিখবো, সবগুলাই মাইনাস হবে। মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, লনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল কিন্তু হচ্ছে না, মাইনাস হচ্ছে এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 মাইনাস হচ্ছে ডট ডট ডট, চলে থাকবে এরকম। ঠিক আছে, 5 নাম্বার ধারা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু, এ টু দি পাওয়ার এক্স এর ধারাটা হচ্ছে 1 প্লাস এক্স লন এ, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল লন এর উপর হোল স্কোয়ার প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল লন এর উপর কিউব, এরকম চলে থাকবে। ওকে, আর 6 নাম্বারটা দেখো, আমরা যদি আর একটা লিখি, এটা তো জানি আমরা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দ্বিপদী বিন্যাস যেটা আছে, a প্লাস বি টু দি পাওয়ার n, a প্লাস বি টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস nc1, a টু দি পাওয়ার n মাইনাস 1, b, x এর পাওয়ার a এর পাওয়ার 1 করে কমবে, আর b এর পাওয়ারটা 1 করে বাড়বে। এখানে দেখো a এর পাওয়ার ছিল n, b এর কোনো পাওয়ারই ছিল না, এর পাওয়ার 1 কমে গেছে, n এর জায়গায় n মাইনাস 1 হয়েছে, b এর পাওয়ার 0 ছিল, b এর পাওয়ার এবার 1 হয়ে গেছে। ঠিক আছে, প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট, এরকম চলে থাকবে। লাস্টে হবে হচ্ছে b টু দি পাওয়ার n। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসে আমরা জানি এটা a প্লাস b টু দি পাওয়ার n। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ধারা, এই কটা একটু লাগবে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য। তো মূল নিয়মে অন্তরীকরণ বা লিমিটের সাহায্যে অন্তরীকরণ করার কথাটা একই। তো লিমিট আমরা জানি, লিমিটটা আমি আর দেখাচ্ছি না এখন। আর লিমিট কিভাবে নির্ণয় করি আমরা শিখেছি, যে লিমিট বিষয়টা হচ্ছে এক্স এর যে বিন্দুতে কোনো একটা ফাংশনের মান নাই, একেবারে এক্স এর যে মানের জন্য ফাংশনের মানটা নেই, হ্যাঁ, এক্স এর যে মানের জন্য ফাংশনের মানটা নেই, সেই মানের কাছাকাছি মানের জন্য ওই ফাংশনের মানটা আমরা বের করি, এই জন্য এটাকে বলি লিমিটিং ভ্যালু। ঠিক আছে, যেমন আমরা একটা ফাংশন যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3, এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এই ফাংশনটার মানটা দেখো তো, এফ অফ 3 বসালে আমরা পাচ্ছি 9 বিয়োগ 9 ডিভাইড বাই 3 বিয়োগ 3, 0 ভাগ 0, 0 বাই 0, এই কথাটা হচ্ছে অনির্ণেয়।
কোনোভাবেই নির্ণয় করা পসিবল না, ঠিক আছে। অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার। তো অনির্ণেয় আকারে আমরা তো চাচ্ছি যে x ইজিক্যাল টু 3 তে মান যেহেতু নেই, তো আমরা চাচ্ছি যে এই যে এরকম, যে মনে করো এটা হচ্ছে x ইজিক্যাল, এটা হচ্ছে x ইজিক্যাল টু 0, এটা হচ্ছে x ইজিক্যাল টু 3। তো x ইজিক্যাল 3 এর কাছাকাছি মান, তো কাছাকাছি কিরকম মান, মনে করো এই যে এই দিকে যখন যাচ্ছি আমি, এই দিকে আমি যাচ্ছি, এই দিক থেকে যখন দূর থেকে যখন আসতেছি, যে x ইজিক্যাল 3 এর দিকে আগাচ্ছি, একবার বাম দিক থেকে আগাবো, একবার ডান দিক থেকে ওই x ইজিক্যাল 3 এর দিকে আগাবো। তো বাম দিক থেকে বলতে আমরা বুঝাচ্ছি, মনে করো 2.99, এটা মনে করো 2.99, হ্যাঁ, এটা হচ্ছে 2.99, তারপর হচ্ছে 2.999, এরকম আর কি। এরকম সিমিলারলি এটা মনে করো 3.01, 3.001, এরকম করে আস্তে আস্তে এই 3 দিকে আগাচ্ছি। 3.01, এটা কত হবে, 3.001, এরকম আর কি। একেবারে x ইজিক্যাল টু 3 বিন্দুতে আমাদের এই ফাংশনের মানটা নেই, কিন্তু এই x ইজিক্যাল টু 3 এর কাছাকাছি, একেবারেই কাছাকাছি, এই লিমিটের ধারণা থেকেই কিন্তু আমাদের অন্তরীকরণের ধারণাটা এসেছে। যাই হোক, এখন এই 3.01, 3.001 বা আরো কাছে চলে আসলাম 3.301, 3.301, ওকে, এরকম এখানে 2.999, 2.4টা 9, 2.5টা 9। তো এগুলোর মান দেখবো আমরা যে এক্স এর এই মানগুলো যখন আমরা বসাচ্ছি, এক্স এর মান যখন আমরা এরকম বসাচ্ছি, তখন কিন্তু ফাংশনের মান একটা মানের দিকে যাচ্ছে, ফাংশনের মান একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে। মনে করো এই ফাংশনের মানটা ফর এক্সাম্পল 6 এর দিকে যাচ্ছে, আমি ধরে নিলাম, মনে করো এই ফাংশনের মানটা আস্তে আস্তে 6 না, কিন্তু 6 না, কিন্তু এক্স এর মানটা যখন 3 এর দিকে আগাচ্ছে, এক্স এর মানটা যখন 3-এর দিকে আগাচ্ছে, তখন এই ফাংশনের মানটা মনে করো আমরা পাচ্ছি, একবার পেলাম হচ্ছে 5.99, তারপর পেলাম হচ্ছে 5.999, তারপর পেলাম হচ্ছে 5.9999, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমি x এর ইজিক্যাল টু বসালাম হচ্ছে 2.99, যখন বসালাম x ইজিক্যাল টু 2.3টা 9, যখন আমি বসালাম x ইজিক্যাল টু 2.4টা 9, এরকম মান পাচ্ছি। আবার সিমিলারলি আমরা পাচ্ছি f অফ x এর মান এরকমও পাচ্ছি, যে 3.01, বা পাচ্ছি 3.001, বা পাচ্ছি 6.001, হ্যাঁ, 6.001, 301, বা আরো পাচ্ছি 6.0030401। কখন পেলাম এটা, x এর মান যখন হচ্ছে 3.01, যখন পেলাম x এর মান হচ্ছে 3.001, যখন x এর মান আমি পেলাম হচ্ছে 3.00001, যখন আমি x এর মান পেলাম মনে করো 3.0000401, তখন আমি ফাংশন অফ x এর মানগুলো পেলাম এইরকম, ঠিক আছে। তার মানে দেখো তো, আমি যখন x এর মানটা থ্রির কাছাকাছি দূর থেকে যখন 3-এর দিকে যাচ্ছে, এই যে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম, 3-এর দূর থেকে যখন 3-এর চাইতে বড় থেকে যখন 3-এর দিকে আগাচ্ছি, তখন দেখো এই ফাংশনটার মান কত দিকে আগাচ্ছে, 6-এর দিকে আগাচ্ছে, একেবারে 6-এর দিকে আগাচ্ছে। আবার সিমিলারলি আমরা যখন এদিকে আগাচ্ছি আস্তে আস্তে 3-এর দিকে, এক্স এর মান যখন 3-এর দিকে আগাচ্ছি, দেখো এই যে এক্স এর মান 3-এর দিকে আগাচ্ছি, 3-এর ছোট থেকে, 3-এর মানের চাইতে ছোট মান থেকে আমরা 3-এর দিকে যখন আগাচ্ছি, ফাংশনটার মান দেখো 6-এর দিকে আগাচ্ছে। খেয়াল করে দেখো, ফাংশন মান এখানেও 6-এর দিকে আগাচ্ছে, ফাংশনটার মান আমার এখানেও কিন্তু 6-এর দিকে আগাচ্ছে। তাহলে এই 6-কেই বলবো আমরা লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। তো দেখো, খেয়াল করে দেখো, আমরা x ইজিক্যাল টু 3 বিন্দুতে মান পাই নাই, কিন্তু x ইজিক্যাল টু 3 এর কাছাকাছি বিন্দুতে দিয়ে দেখলাম বিভিন্ন দিক থেকে, বামে থেকে অথবা ডানে থেকে, বাম থেকে অথবা ডান থেকে আমরা 3-এর দিকে আগালাম, বাম থেকে অথবা ডান থেকে। আমি যদি তীর চিহ্ন দিয়ে একটু দেখাই তোমাদের, যে বাম থেকে অথবা ডান থেকে যদি আমরা 3-এর দিকে, 3-এর বাম থেকে 3-এর দিকে, 3-এর ডান থেকে আমরা 3-এর দিকে আগাচ্ছি, তাহলে এই ফাংশনটার মান কোন দিকে আগাচ্ছে, এই ফাংশনটার মান আমরা দেখলাম 6-এর দিকে আগাচ্ছে, 6-এর দিকে আগাচ্ছে, 6-এর ছোট থেকে 6-এর দিকে আগাচ্ছে, একবার একবার 6-এর বড় থেকে, 6-এর বড় থেকে দেখো 6-এর দিকে আগাচ্ছে। তাহলে এই ফাংশনের মানটা যখন এই একটা নির্দিষ্ট মান 6-এর দিকে আগাচ্ছে, তখন এই নির্দিষ্ট 6-কে আমরা বলছি এই ফাংশনের লিমিটিং ভ্যালু। এই ফাংশনের ভ্যালু বলবো না আমরা, ফাংশনের লিমিটিং ভ্যালু বলবো। সীমাস্থ মান 6-এর দিকে আগাচ্ছে, 6 না, কিন্তু 6-এর দিকে আগাচ্ছে,
তাই আমরা এটাকে বলতেছি যে এক্স এর মান যদি 3 হইলে ওই ফাংশনের মান পেলাম না, কিন্তু আমরা একটা সমাধানে আসলাম যে এক্স এর মান 3 এর জন্য ওই ফাংশনের মান নাই, কিন্তু এক্স এর মান একেবারে 3 এর কাছাকাছি মানের জন্য কিছু একটা মান আছে, ওই মানটাই আমরা বের করতে চাচ্ছি। সেটাকে আমরা বলছি গণিতের ভাষায় লিমিটিং ভ্যালু, ঠিক আছে, সীমাস্থ মান। তো এটাকে আমরা বলছি এই ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু। মান নির্ণয় করব কিভাবে, এটা আমাদের জানার বিষয়। লিমিট তো কথাটা বুঝলাম যে এক্স এর যে মানের জন্য কোনো একটা ফাংশনের মান নেই, কিন্তু ওই এক্স এর ওই মানের কাছাকাছি, কাছাকাছি বলতে বাম থেকে ওই মানের দিকে অথবা ডান থেকে ওই মানের দিকে যখন আমরা যাচ্ছি, তখন ওই ফাংশনের মানটা একটা নির্দিষ্ট সংখ্যা দিকে যাচ্ছে, ওই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা বলতেছি লিমিটিং ভ্যালু। ভালো কথা। মানটা নির্ণয় করব কিভাবে, নির্ণয় করার একটা পদ্ধতি আছে বা একটা প্রসিডিউর তো একটা আছে। তো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা দেখো তো একটা কথা রাখি, বেসিক্যালি আমাদের যে ফাংশনগুলো লিমিট বের করতে বলবে সেগুলো বেসিক্যালি অনির্ণয় আকারে থাকবে। অনির্ণয় আকার কোনগুলা, 0/0 বা হচ্ছে 1/0 বা ওই ইনফিনিটি বা 0 এই টাইপের গুলা অনির্ণয় আকার গুলা থাকবে। তো অনির্ণয় আকার থাকলে আমরা প্রথমে চিন্তা করব নিচে যেন 0 না থাকে। আমাদের যে ফাংশনটা দেওয়া থাকে সাধারণত ওই লব এবং হর আকারে দেওয়া থাকে, তো নিচে যেন 0 না আসে। নিচে যখন 0 না আসে তাহলে কিন্তু আমরা নিচে যতক্ষণ পর্যন্ত 0 আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা সিম্পলিফাই করব। তাহলে প্রসিডিউরটা কি খেয়াল করবে মাথার মধ্যে, যতক্ষণ পর্যন্ত নিচে 0 আসবে না, 0 আসতে থাকবে, যতক্ষণ পর্যন্ত নিচে 0 আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সিম্পলিফাই করব। যখনই দেখবো যে আর নিচে 0 নাই, যে এক্স এর মানটা বসালে ফাংশনের মান আর নিচে 0 হচ্ছে না, তখনই আমরা ওই এক্স এর ওই মানটা বসায় দেবো। কিরকম, যদি আমি ফাংশনের মানটা একটু বসায় দেখো তো, যে লিমিট এক্স টেন্ডস টু 3, এইটা কি লেখা হয় এক্স এর মান কিন্তু 3 না, কারণ এক্স এর মান 3 বসালে কিন্তু ফাংশনের মান আমি পাবো না। তাই আমরা কি করি, এক্স এর মান একেবারে 3 এর কাছাকাছি মান, এই কথাটাকে আমরা গণিতের ভাষায় বলতেছি এক্স টেন্ডস টু 3। এক্স টেন্ডস টু 0 মানে কি এক্স এর মান 0 না কিন্তু একেবারেই 0 এর কাছাকাছি। ওকে, যেমন 2.99999 অথবা 3.00001, এটাকে আমরা বলতেছি এক্স টেন্ডস টু 3। তাহলে ফাংশনের মান কি, এক্স স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। এখন দেখো এখানে এক্স এর মান এখন বসাবো না, কেন বসাবো না, কারণ এখন বসালে 0/0 আকার পাচ্ছি। তাহলে আমরা কি করব, যখনই আমরা নিচে 0 পাবো তখনই আমরা এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে নিচ্ছি, দেখো খেয়াল করে, এক্স প্লাস 3 আমরা সিম্পলিফাই করব। বিভিন্ন ভাবে সিম্পলিফাই করা যেতে পারে, এখানে আমরা সূত্রের মাধ্যমে সাজালাম উপরেরটা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এই যে এক্স মাইনাস 3 নিলাম, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে গেল, লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স প্লাস 3 একটু পেলাম আমরা। ওকে, তো দেখো এখন কিন্তু এক্স এর মান 3 বসালে আর কিন্তু নিচে 0 আসবে না। হ্যাঁ, নিচে যখন 0 আসবে না তখনই এক্স এর মানটা বসায় দিব, দিয়ে দেখি কি ঘটনা ঘটে। 3 প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 6, দেখো মিলে গেছে। এটা আমরা শিখলাম কি, যে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বা লিমিটের মান বের করার জন্য আমরা কতক্ষণ পর্যন্ত আমরা সিম্পলিফাই করব, যতক্ষণ পর্যন্ত দেখব লব এবং হর আকারে কোনো ভগ্নাংশ আকারে কোনো ফাংশন দেওয়া থাকলে নিচে যতক্ষণ পর্যন্ত 0 আসছে ততক্ষণ পর্যন্ত সিম্পলিফাই করতে থাকবো। যখনই নিচে 0 আসবে না ওই এক্স এর মান বসালে, তখনই কিন্তু আমরা ওই এক্স এর ওই মানটা বসায় দিলেই লিমিটিং ভ্যালুটা পেয়ে যাই। এই একটা জিনিস খালি মাথার মধ্যে থাকতে হবে, যে নিচে 0 যতক্ষণ পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি সিম্পলিফাই করতেই থাকবো। ওকে, তো সিম্পলিফাই করতে বেশি সময় লাগে না, হয়তো বা একবার দুইবার লাগে, ঠিক আছে। আর নৈর্ব্যক্তিক করার জন্য আমরা এই এল হসপিটাল রুল ব্যবহার করব। এল হসপিটাল রুল আমি পরে শিখাইছি একবার, ওই ডিফারেন্সিয়েশন করে মানটা বসাবো। যতক্ষণ পর্যন্ত ওই নিচে 0 আসবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতেই থাকবো। যখনই দেখবো যে 0 আসতেছে না তখন আর ডিফারেন্সিয়েশন করবো না, একবার দুইবার করলেই হয়ে যায় আমাদের। ওকে, লিমিট বের করার প্রসেসটা তোমাদের দেখালাম। লিমিট তোমরা নিজেরা একটু বের করে নিও, তোমাদের তো অনেকগুলো লিমিট আছে, এটা করাতে গেলে আমার একটা দুইটা ক্লাস আবার চলে যাবে। তো আমরা প্রসিডিউরটা একটু মনে করিয়ে দিলাম তোমাদের, এগুলো শিখিয়েছি আমি, মনে করিয়ে দিলাম। এই প্রসেস অনুসারে তোমরা সিম্পলিফাই করে লিমিটের ভ্যালুটা বের করবো আমরা। ওকে, তো লিমিটটা করে ফেলবা, আজকেই করে ফেলবা। আমি আজকে ডিফারেন্সিয়েশনে চলে গেলাম। ডিফারেন্সিয়েশন বের করার সময় আমাদের লিমিটের কয়েকটা সূত্র লাগে মূল নিয়মে করার সময়, ঠিক আছে। সেই সূত্র দুই একটা আমি একটু লিখে নিচ্ছি। একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ভাগ x ইজ ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ভাগ sin x হলেও আমাদের 1 হয়। হ্যাঁ, আবার লিমিট এক্স টেন্ডস টু 0
tan x ভাগ হচ্ছে x is equal to 1 আমরা লিখতে পারবো সরাসরি লিমিট x tends to 0 x ভাগ tan x x ভাগ tan x is equal to হচ্ছে 1। আচ্ছা তুমি একজন প্রশ্ন করেছো যে সবগুলা করবা কিনা, সবগুলা করার দরকার নাই রে বাবা, ওই যেগুলো বোর্ডে অনেকগুলো আসছে না এইগুলোই করো। লিমিটের থেকে একটা প্রশ্ন আসবে 2 মার্কের জন্য, 4 মার্কের জন্য সাধারণত আসে না, 2 মার্কের জন্য আসবে, অবশ্যই করব আমরা, কারণ মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে কিন্তু লিমিটের সাহায্য করতে হয়। আর একটা কথা হচ্ছে যে নৈর্ব্যক্তিক আকারে কিন্তু একটা দুটো আসতে পারে, সুতরাং এখান থেকে 3-4 মার্ক কিন্তু কমন আসবে। সো দেখো তোমাদের বইতে লেখা আছে, সেগুলো একটু করো, যে বোর্ডে বিভিন্ন বোর্ডে আসছে, মোটামুটি যেগুলো বোর্ডে আসে সেগুলো করলেই হবে, ঠিক আছে। এগুলো করতে আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে, 2-3 ঘন্টা হইলেই হয়ে যাওয়ার কথা, কারণ এগুলো তো তোমাদের করা আছে, সুন্দরভাবে করিয়েছি আমরা। আমি বুঝিয়ে বুঝিয়ে একেবারে করেছি যে কিভাবে সিম্পলিফাই করা। আজকেও কিন্তু একটু রিভিউ করে দিলাম বলতে পারো। এই কমন সেন্স, এই একটা কমন সেন্স দিয়ে কিন্তু লিমিট পুরোটা কিন্তু কভার হয়ে যাবে, লিমিট পুরোটা কভার হয়ে যাবে, যে যতক্ষণ পর্যন্ত আমরা নিচে জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সিম্পলিফাই করতে থাকবো, খুব বেশি সময় লাগে না, হয় বা 2 বার সিম্পলিফাই করলে আর নিচে জিরো আসে না সাধারণত, ঠিক আছে। ওকে, আর নৈর্ব্যক্তিকের জন্য তোমার খাটনি করতে হবে না, নৈর্ব্যক্তিকের জন্য আমি একটা ক্লাস নিব, তখন আমি শিখিয়ে দিব যে এল হসপিটাল রুলের মাধ্যমে খুবই সহজে আমরা কিভাবে লিমিটের মানটা বের করি, অথবা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। যাই হোক, আমরা হচ্ছে 9 পর্যন্ত 10 পর্যন্ত করলেই হবে আর কি, বুঝতে পেরেছ। আর এগুলো অঙ্ক খুবই সহজ, ওই ত্রিকোণমিতির সূত্র বসালে হয়ে যায়। আর ইনফিনিটি আলাগুলো যেগুলোতে আছে, ইনফিনিটি আলা, আচ্ছা আমরা যখন ওই নৈর্ব্যক্তিকের ক্লাস নেব এখানে, তখন আমরা ওই লিমিট সহগুলা বিভিন্ন টাইপের লিমিট একটু করিয়ে দিব, অসুবিধা নাই, ঠিক আছে। তো এই গেল আমাদের সূত্র, যে আমরা মূল নিয়ম অন্তরীকরণ করতে যে আমাদের এই সূত্রগুলো লাগবে, আমাদের এই সূত্রগুলো আমরা বসিয়ে দিব, আমাদের ধারা লাগবে, পাশাপাশি লিমিটের এই সূত্রগুলো আমরা লাগবে। ওকে, তো এগুলো করতে গেলেও কিন্তু আমরা লিমিটেড মোটামুটি 2-একটা প্রবলেম আমরা সলভ করার মতো পজিশনে চলে আসবো। ওকে, তো এবার কাজ হচ্ছে মূল নিয়মে 2-একটা আমরা দেখাই। মূল নিয়মে তো প্রথমে আমরা ওই সাইন এক্স কজ এক্স ট্যান এক্স এগুলো পরীক্ষা আসে বিভিন্ন, আমি একটু প্রসিডিউর করে বলে দিচ্ছি, একটু মনে রাখি আমরা। প্রথমে হচ্ছে সাইন এক্স কজ এক্স এর যদি পরীক্ষায় আসে, তাহলে কোনো কিছু করতে হবে না, সাইন এবং কজের সরাসরি সূত্র কিন্তু এসে যাবে, সরাসরি সূত্র কিন্তু চলে আসবে। আর সাইন কজ বাদে সেক ট্যান কট কোসেক যদি থাকে, আমরা সাইন কজে কনভার্ট করে নিব, সুন্দর করে লসাগু করব, আমাদের সূত্র পড়ে যাবে। তাহলে বললাম কি, সাইন কজ যদি থাকে, সাইন কজের যে কোনো ফাংশন যদি থাকে, সাইন 3x 2x 4x যা কিছু থাকতে পারে, কজেরও 3x 4x 1x 2x বিভিন্ন রকম থাকতে পারে। তো সাইন আর কজ এক্স যদি থাকে, তো সরাসরি আমরা সাইন কজ কে আর ভাঙানোর দরকার নাই, এমনিতেই সূত্রে পড়ে যাবে। আর সাইন কজ বাদে সেক কট ট্যান কট থাকলে আমাদের সাইন কজের মাধ্যমে কিন্তু ভাঙায় নেব, কোনো দিকে তাকানোর দরকার নেই। ট্যান থাকলে সাইন কজের মধ্যে ভাঙায় নিব, সেক থাকলে আমরা সাইন কজের মাধ্যমে ভাঙিয়ে নিব, নিয়ে আমরা লসাগু করলে আমাদের সূত্র চলে আসবে। আমি 2 টাইপের 2টা করে দিচ্ছি, একটা কজেরটা করে দিই, একটা হচ্ছে সেকের বা ট্যানের কটের একটা করে দিচ্ছি। দেখো তুমি কিভাবে, আমি যেভাবে বললাম সেই প্রসিডিউর অনুসারে কিন্তু হয়ে যাবে। আমাদের জানা আছে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞাটা কি, মূল নিয়মে বা লিমিটের মাধ্যমে অন্তরীকরণের সংজ্ঞা মনে রাখবা, লিমিটের কনসেপ্ট থেকেই কিন্তু অন্তরীকরণ আসছে। তাই মূল নিয়মে বলতে আমরা বুঝতেছি যে লিমিটের মাধ্যমে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা, অন্তরীকরণের গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে লিমিট h টেন্ডস টু 0, হ্যাঁ, ফাংশন অফ x প্লাস h বিয়োগ ফাংশন অফ x ডিভাইড বাই হচ্ছে h। আমরা যতগুলো মূল নিয়মের অন্তরীকরণ আছে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটাকেই বলতেছি আমরা dy dx, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ আমরা জানি অলরেডি। ওকে, তো আমরা 1 নাম্বারটা করছি। 1 নাম্বারটা নিলাম হচ্ছে যে ফাংশনের অন্তরীকরণ করতে হবে, আবারও বলছি যে ফাংশনের অন্তরীকরণ করতে হবে, বললো যে cos x এর অন্তরীকরণ করো মূল নিয়মে, বা sin x এর অন্তরীকরণ করো মূল নিয়মে, তাহলে আমরা কি করব, আমরা এই ফাংশনটাকে লিখে নিব যে y is equal to f of x is equal to, আমি প্রথমেই sin 3x করতেছি, sin 3x করলাম, তো sin 3x করলাম একবারে যেন দুটো হয়ে যায়, x করলেও যা 3x 4x mx ax bx cx যাই করো না কেন একই কথা। m মানে হচ্ছে 1 2 3 5 10 50, a b m এরকম থাকতে পারে, যে sin ax sin bx sin mx মানে 1 2 3 এগুলোকে আমরা কনস্ট্যান্ট সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, a b অথবা m। ওকে, আমাদের দরকার কি দেখো তো, মূল নিয়মে যখন আমি অন্তরীকরণ করতে চাচ্ছি
তখন আমাদের দরকার হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ। তাই আমরা যে ফাংশনটা আমার অন্তরীকরণ করতে বলবে সেই ফাংশনটাকে আমরা প্রথমে ধরে নিব, যে ধরি y is equal to f of x is equal to sin 3x cos 3x, যেটা বের করতে বলবে। তারপর পরের লাইনে আমরা করে নেব অতএব f of x plus h কিন্তু লাগবেই লাগবে, এটা সাবধানতার সাথে বসাবো। sin, আমরা অনেক সময় লিখে ফেলি 3x plus h, নো, x এর জায়গায় কিন্তু x plus h বসাবো। দেখো তো 3 into x plus h এভাবে বসাবো, 3 into x plus h এর ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে আরো সুবিধা হবে। sin 3x প্লাস হচ্ছে 3h, দেখো আমি যদি লিখতাম যে x প্লাস h sin 3x প্লাস h, তাহলে ভুল হয়ে যেত, sin 3x প্লাস কিন্তু 3h, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এখন আমরা লিখবো সংজ্ঞা অনুসারে, মানে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে বা লিমিটের সাহায্যে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা পাই dy dx is equal to লিমিট, এই কথাটা অবশ্যই লিখবো আমরা, লিমিট h tends to 0 f of x plus h বিয়োগ হচ্ছে f of x divided by h। এটা আমরা শিখেছি কিভাবে আসে, আমরা শিখাইছি কিন্তু একেবারে কোনো জিনিস যেগুলো দরকার বেসিক কনসেপ্ট প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুঁটে খুঁটে পড়াইছি। হ্যাঁ, যেটা কিভাবে আসে এটাও দেখাইছি, কিন্তু অবশ্যই জানা উচিত আমাদের, যেটা দিয়ে আমি কেন dy dx বের করতে পারি। ওকে, তো দেখো ddx অফ, এখানে y এর মান কি sin 3x, যেটা আমরা বের করতে চাচ্ছি, ইজ ইকুয়াল টু লিমিট h tends to 0, সিম্পলি আমরা বসায় দেব। দেখো sin, একেবারে সহজ, বিয়োগ হচ্ছে sin 3x। ওকে, যারা আগে করো নাই তারা এই সংজ্ঞা কিভাবে আসছে এটা দেখার দরকার নাই, তারা সরাসরি এখান থেকে করে ফেলো। ওকে, যারা আগে থেকে একেবারেই করো নাই এখন আর এই সংজ্ঞা আনার দরকার নেই, সংজ্ঞা এটাই, সংজ্ঞাটা এখন মুখস্থ করে ফেলো, কিভাবে আসছে আর জানার দরকার নেই। ওকে, এবার এই দেখো আগেই বলেছি সাইন কজের যদি অন্তরীকরণ মূল নিয়মে করতে হয় তাহলে আমাদের অন্য কিছুতে ভাঙাভাঙি করার দরকার নেই, সরাসরি আমাদের সূত্র চলে আসে। দেখো তো খেয়াল করে, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র চলে আসছে। ত্রিকোণমিতির সূত্র কিন্তু লাগবে, বারবার বলেছি ত্রিকোণমিতি কিন্তু তোমাদের পড়ানো অলরেডি কমপ্লিট, আগেই করা ফেলছি এই জন্য, ঠিক আছে। সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, লিমিট h tends to 0 sin c minus sin d 2 cos c plus d ভাগ 2, 3x plus 3h plus 3x ভাগ 2 sin c minus d ভাগ 2, 3x plus 3h minus 3x divided by 2 divided by নিচে একটা h আছে। ওকে, এখন 2 টাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, 2 টাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, লিমিট h tends to 0, যেখানে 2 নিয়ে আসছি বাইরে নিয়ে চলে আসলাম, cos, খেয়াল করে দেখো 6x plus 6x প্লাস হচ্ছে 3h ডিভাইড বাই 2, আর এখানে পাচ্ছি আমরা sin 3h ডিভাইড বাই 2, 3h ডিভাইড বাই 2 ডিভাইড বাই হচ্ছে h। আমরা এই যখন এই মূল নিয়মে অন্তরীকরণ করব sin cos tan sec cosec cot, তখন এই সূত্রটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, বারবার এই সূত্রটা ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম টাইমে, sin x ভাগ x ইজ ইকুয়াল টু 1। তো দেখো একটু খেয়াল করে তো এই সমীকরণটা, এই সূত্রটা, এখানে x, এখানে x, এখানে x, x tends to 0 sin x x x x x, তিনটা x মিললে কিন্তু আমরা 1 বসাতে পারবো। দেখো তো খেয়াল করে, তিনটা x বসালে কিন্তু 1 বসাতে পারবো। তো আমরা এখন সাজায় নিব। তো এখন খেয়াল করো সাজাবো কেন, প্রথম প্রশ্ন, এখানে লিমিটের একটু কনসেপ্টটা দিয়ে নিই। এই h তার মান যদি এখন 0 বসাও, হ্যাঁ, তাহলে নিচে তো 0, তাহলে সিম্পলিফাই করতে হবে না, হ্যাঁ সিম্পলিফাই করবো আমরা, এই সিম্পলিফাই করছি এবার, কারণ এটা h এর মান কিন্তু 0 বসানো যাবে না এখন। এবার দেখো cos, আমি sin কে দিয়ে দিই আগে, sin 3h ভাগ 2 ডিভাইড বাই 3h ভাগ 2, খেয়াল করে দেখো আমি যদি এখানে 3h ভাগ 2 দিতে পারি আমরা, আচ্ছা পরের লাইনে লিখতেছি, গুণ লিমিট, লিমিটের একটা প্রপার্টি হচ্ছে লিমিট প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে লেখা যায়, সেটা যোগ আকারে থাকুক, সেটা গুণ আকারে থাকুক, বা সেটা ভাগ আকারে থাকুক। এখানে গুণ আকার আছে, আমি প্রত্যেকের সাথে তো লিমিট আছে, গুণ আকারে আমি লিখতে পারি। তো এটার সঙ্গে এটা দিলাম, একবার এটার সঙ্গে এটা দিলাম, আবার 2 জন আবার 2বার নিও না, 2 আর 2 নিলে আবার 4 হয়ে যাবে, যতগুলো সবার সাথে আমি আলাদা আলাদা করে লিমিট লিখছি। h tends to 0, এই যে cos 6x plus 3h ডিভাইড বাই হচ্ছে 2, খেয়াল করে দেখো এখানে একটা লাইন আমি লিখে নিচ্ছি, 2 গুণ লিমিট 3h ভাগ 2 tends to 0 sin 3h ভাগ 2, 3h ভাগ 2, আচ্ছা এখানে একটা বেশি, দেখো তো এখানে h ছিল শুধুমাত্র, তাহলে উপরে একটা বেশি লিখছি, কি উপরে 3 ভাগ 2 টা বেশি লিখছি নিচে, তাহলে উপরে একটা 3 ভাগ 2 নিতে হবে, গুণ 3 ভাগ 2 গুণ লিমিট h tends to 0 cos 6x plus 3h ডিভাইড বাই 2, খেয়াল করো এখানে
ভালো করে খেয়াল করবা, এখানে শুধু এইচ ছিল, সূত্রে ফেলার খাতিরে আমি যেহেতু সাইন এক্স ভাগ এক্স চলে গা, কিন্তু আমি 1 লিখতে পারবো। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ভাগ এক্স, এই যে এক্স ভাগ এক্স চলে গা, কিন্তু আমি 1 লিখতে পারবো। তাই সাইন এক্স 3h/2, নিচে আমি 3h/2 দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমরা লক্ষ্য করব যে আসলে কি বেশি নিয়েছি। নিচে দেখো এইচ তো ছিলই, 3/2 নিচে বেশি লিখেছি, উপরে একটা 3/2টা দিয়ে দিয়েছি, এই যে 3/2টা দিয়ে। এখন দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স 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 হলে কিন্তু আমি 1 লিখতে পারবো। তো আমি যেহেতু এখানে সাইন এইচ 3h/2 3h/2, তাহলে এখানেও তো 3h/2 লাগবে, এখানে আমরা 3h/2 দিয়ে দিয়েছি। প্রশ্ন হচ্ছে যে স্যার এইচ টেন্ডস টু 0 হলে 3h/2 টেন্ডস টু 0 হবে? হ্যাঁ হবে, একই কথা। যে এইচ এর মান যদি 0 হয়, আমি টেন্স টু কে আমি সরাসরি মান আকারে চিন্তা করো তো, এইচ এর মান যদি 0 হয় 3h/2 এর মান কি 0? এখানে 0 না, কিন্তু 0 একেবারে কাছাকাছি, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই, লেখা যাবে। ওকে, এইচ এর মান 0 মানে 3h/2 এর মানটা 0। সো আমরা দেখো, আমি এখন লাল কালি দিয়ে দেখাচ্ছি যে এই পর্যন্ত ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো। খেয়াল করে দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স ভাগ 3h/2 টেন্ডস টু 0 2 টেন্ডস টু 0 সাইন 3h/2 3h/2, দেখো 3h/2 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 1 লিখতে পারতেছি। খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু 0, এই যে x x x, তিনটা x মিলতে হবে, তাহলে কিন্তু আমি 1 লিখতে পারবো। ঠিক আছে, তো আমি 1 লিখে ফেললাম। তাহলে 2 2 গুণ এই পর্যন্ত 1 লাল কালি দিয়ে যেটা বেরিয়ে দিয়েছি, গুণ হচ্ছে 3/2 গুণ। দেখো এবার এই লিমিটের মান যদি আমরা এইচ এর মান 0 বসে, কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। কেন? নিচে তো আর 0 আসতেছে না, যখনই নিচে 0 আসতেছে না তখনই কিন্তু আমরা বসা দিতে পারবো। বসা দিলাম, এই যে cos 6x প্লাস 0 ভাগ হচ্ছে 2, এইচ এর মানটা আমরা 0 বসালাম। ওকে, তাহলে আমরা কি পেলাম? 2 আর 2 কেটে গেল, 3 থাকলো, cos 3x। তো আমরা জানি যেটা অন্তরীকরণ করলে এরকমই আসে। তো আমাদের অন্তরীকরণ যখন মূল নেমে করবো, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভুল হলে তুমি সাথে সাথে বুঝতে পারবে, তখন লিখবো অতএব ddx of sin 3x is equal to 3 cos 3x। ওকে, তো আমরা জানি এটা, আমরা অনেকেই পারি এটা, তারপর আমরা দেখালাম একটা, মানে তোমাদের অঙ্ক করার শুরু করে দিলাম, যে তোমরা এখন নিজেরাই করতে থাকবা। ঠিক আছে, এইটা তো জানি যে sin 3x অন্তরীকরণ করলে cos 3x হয়, আর ভেতরের 3x করলে কি হয়? আবারও 3 হয়। তো তাই তো আসছে, 3 চলে আসছে। তাহলে আমরা sin 3x একটা করলাম, sin mx বা sin bx sin ax, যে কোনোটা পড়লে কিন্তু আমরা এখন পারবো। এবার আমি একটা করছি কোসেকেরটা করি একবার, কোসেকেরটা করি একবার, টেনেরটা একটা করি। ঠিক আছে, কোসেকের যে কোনোটা একটা করি, একেবারে জেনারেলটা না করে একটু এই সাইন কোসেকের সাথে এ বি সি আমরা নিলাম। y is equal to কোসেক, কোসেক কোসেক নিলাম, কোসেক অফ মনে করো ax নিলাম, যাও এবার a নিলাম, ইচ্ছা মতো নিতেছি কনস্ট্যান্টটা। এটাকে আমরা কি ধরবো? ফাংশন অফ এক্স ধরবো। যে ফাংশনটা আমার অন্তরীকরণ করতে হবে সেটাকে আমরা y is equal to এভাবে লিখবো যে f of x is equal to cosec ax। অতএব তারপরের লাইনে লিখবো, যেহেতু আমাদের x plus h লাগবে, অন্তরীকরণের সাধারণ সংখ্যাতে x plus h অবশ্যই দরকার, তাই আমরা x plus h টা বসায় দেবো। cosec a, x এর জায়গায় কিন্তু x plus h, এটা যেন ভুলে না যাই, ভুলে যাওয়া না হয় এটা। cosec cosec ax plus ah, cosec ax plus ah। তারপর আমরা dy dx লিখবো অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা অনুসারে পাই, বা অন্তরীকরণের লিমিটের সংজ্ঞা অনুসারে পাই। ঠিক আছে, লিমিটের নিয়ম অনুসারে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে পাই, এভাবে লিখতে পারো, বা সরাসরি লিখতে পারো যে সংজ্ঞা অনুসারে। ঠিক আছে, সংজ্ঞা মানে হচ্ছে লিমিট দিয়ে যে সংজ্ঞাটা আমরা দেওয়া হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের লিখবো লিমিট, এটা বারবার লিখতেই হবে, f of x plus h বিয়োগ হচ্ছে f of x ডিভাইড বাই হচ্ছে h। আমরা বাম পাশে এভাবে লিখে নিব ddx অফ y এর মান এখানে কত? cosec ax, cosec ax। এখানে y এর মান কত ছিল? sin 3x ছিল, তাই আমি x এর জায়গায় y এর জায়গায় sin 3x, আমি sin 3x ফাংশনের অন্তরীকরণ করছিলাম। ওকে, লিমিট h টেন্ডস টু 0, খেয়াল করে দেখো f of x plus h এর মানটা বসাবো, cosec ax প্লাস হচ্ছে ah বিয়োগ হচ্ছে cosec x। শেষ করে ফেলবো আজকেই, cosec ax ডিভাইড বাই হচ্ছে h। আমরা বারবার মাত্র বলেছি প্রসিডিউরটা হচ্ছে cosec sec tan cot থাকলে আমরা sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করে সিম্পলিফাই করব, আর sin cos এর যদি কোনো ফাংশন অন্তরীকরণ করতে বলে তাহলে আমাদের আর কোনো কিছুতে কনভার্ট করার প্রয়োজন হবে না। ওকে, তো লিমিট h টেন্ডস টু 0,
আমি এই এইচটাকে আমরা যদি একটু এপাশে লিখে নিই তাহলে দেখতে ভালো লাগবে, তাছাড়া ঝামেলা মনে হয়। এইচটাকে বাইরে বের করে দেওয়া যাবে না, কিন্তু বাইরে বের করে দিলে আমার তো এইচ এরই লিমিট। তো এইচটা আমার চলক এখানে, সুতরাং এইচ কে কোনোভাবেই বের করে দেওয়া যাবে না। তো এখন দেখো কোসেক 1/sin এক্স প্লাস এ এইচ, ঠিক আছে, বিয়োগ 1/sin, আগেই বলেছি অন্য কোনো টার্ম থাকলে সাইন কজ বাদে সাইন কজের মাধ্যমে আমরা প্রকাশ করে নিব, ঠিক আছে। এটা নিলাম, তারপর কি করবো, লসাগু করব। লিমিট এইচ টেন্ডস টু 0, হ্যাঁ, সুন্দরভাবে রিভিশন করাচ্ছি কিন্তু। লসাগু করব, লসাগু করো সাইন এক্স প্লাস এ এইচ আর সাইন এ এক্স। তাহলে আমি এখানে কি পাচ্ছি, সাইন এক্স বিয়োগ সাইন, এই ভুল লিখলাম নাকি, না, সাইন হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে এইচ। দেখো এটা করার পরে আমাদের সমীকরণটা কিন্তু সূত্রটা কিন্তু চলে আসতেছে, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। নিচেরটা ভাঙানোর দরকার হবে না, নিচেরটা ভাঙানোর দরকার হবে না, ঠিক আছে, নিচেরটা ভাঙানোর দরকার হবে না। আমার তোমার যদি মন চায় যে সাইন এ এক্স টাকে বাইরে বের করে দিবা, বের করে নিয়ে আসতে পারো। কেন? কারণ এইটা আমি তো এইচ এর লিমিট দেওয়া আছে, চলক হচ্ছে এইচ, তাহলে এই দেখো তো এই সাইনের সাথে কিন্তু কোনো এইচ যুক্ত নেই, তার মানে কি এটা কনস্ট্যান্ট। এক্স কিন্তু এখানে কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট কিন্তু এই লিমিটের ক্ষেত্রে, কারণ এখানে এইচ এর লিমিট, এইচ টেন্ডস টু 0, ঠিক আছে। সো এটাকে আমরা বাইরে বের করতে পারি, মন যদি চাই আমরা বাইরে বের করে নিতে পারি। বের করে নিলাম 1/sin ax, না নিলেও পারো, কোনো সমস্যা নাই। লিমিট এইচ টেন্ডস টু 0, 1/h, একটু সূত্রটাকে বসাবো একটু, হ্যাঁ, সাইন ax প্লাস এইচ সাইন সি মাইনাস সাইন ডি, আমাদের জানা আছে সাইন সি মাইনাস সাইন ডি মানে হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2, তার মানে এক্স প্লাস এ এইচ ভাগ 2 আর সাইন সি মাইনাস ডি ভাগ 2, এক্স মাইনাস এইচ ভাগ হচ্ছে 2। এখানে খেয়াল করো এক্স আর এক্স কেটে গেছে, মাইনাস এ এইচ ভাগ 2 থেকেছে, কিন্তু এখানে মাইনাস সাইন অফ মাইনাস এ এইচ ভাগ 2 এখানে আছে। আমি এই যেটা কেটে দিলাম সেটা বাদ দিয়ে বাদ বাকিটা আমি ডান পাশে লিখছি, ওকে। 1/sin ax 1/sin ax ইন্টু লিমিট h টেন্ডস টু 0, 1/h টা নিলাম এখানে বাইরে, এখানে একটু লিখে নিচ্ছি 2 cos, এই যে এখন দেখো x প্লাস x মানে 2ax প্লাস h ভাগ 2, 2ax প্লাস h ভাগ 2। আমি কিন্তু লাইন কাটছি না, লাইন কাটার প্রয়োজন হবে না, সাইন অফ মাইনাস h ভাগ 2, ওকে। নিচে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে এ এইচ, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন খেয়াল করো যে এখানে সাইন অফ মাইনাস থেটা আছে, সাইন অফ মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা, তো ওই মাইনাসটাকে একেবারে সবার বাইরে নিয়ে চলে আসলাম, যে মাইনাস 1/sin ax, একবারে এই সাইন অফ মাইনাস থেটা সমান সমান মাইনাস সাইন থেটা, ওই মাইনাসটাকে একেবারে বাইর করে নিয়ে চলে আসলাম। লিমিট h টেন্ডস টু 0, 1/h, আচ্ছা এই 2টাকে বাইরে নিয়ে চলে আসা যায়, ঝামেলা করার দরকার নাই, 2টাকে বাইরে নিয়ে চলে আসলাম, 2টাকে একেবারে বাইরে নিয়ে চলে আসলাম, ওকে। এখন খেয়াল করো 1/h cos 2x 2x প্লাস ah ভাগ 2, আর এখানে পাবো আমরা সাইন ah ভাগ 2 ডিভাইড বাই হচ্ছে সাইন 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 ax প্লাস হচ্ছে ah। একটু খেয়াল করি আমরা, এই বলেছি আগে সাইনকে আমরা h টা দিয়ে দিব, এই যে সাইনের h ভাগ 2 কে আমরা এই h টাই দিয়ে দিব, কারণ আমার সাইন কে যদি নিচে একটা সাইন এক্স ভাগ এক্স আমি আকারে সাজাতে পারি তাহলে 1 লিখতে পারবো, তাহলে আমাদের একটা ঝামেলা মিটে যাচ্ছে। কি ঝামেলা মিটে যাচ্ছে বলতো? লিমিট করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটা ঝামেলা মিটে যাচ্ছে, কি সেটা হচ্ছে নিচে এইচ এর মান 0 বসালে নিচে 0 আসবে, কিন্তু হরে আমার 0 আসবে। তো আমরা আগেই বলেছি লিমিট বের করার নিয়মই হচ্ছে হরে 0 থাকা যাবে না, হরে 0টা আউট করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আউট করতে পারবা না ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করতে থাকতে হবে, সিম্পলিফাই করতে থাকতে হবে। তো এই যেহেতু সাইনকে যদি দিয়ে দিতে পারি তাহলেই আমরা এই সূত্রটা বসাতে পারবো। এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x ইজ ইকুয়াল টু 1, তো দিয়ে দেওয়ার সুযোগ হইলেই আমরা দিয়ে দিব, ঠিক আছে। সাইনকে দিয়ে দিব, অন্য কাউকে দিলে কিন্তু আমি সূত্র বসাতে পারছি না, সাইনকে অথবা ট্যানকে দেওয়া যেতে পারে। তো মাইনাস 2 ডিভাইড বাই sin ax ইনটু লিমিট h টেন্ডস টু 0, এই যে আমি এটাই আগে লিখবো, sin ah ভাগ 2 ডিভাইড বাই ah ভাগ 2। দেখো তো নিচে শুধুমাত্র h ছিল, আমি কিন্তু h ভাগ 2 লিখেছি, কি বেশি লিখেছি নিচে,
এ ভাগ টুটা বেশি লিখেছি, তাহলে এ ভাগ টু দিয়ে গুণ করে দাও, নিচে এ ভাগ টু উপরে এ ভাগ টু, ঝামেলা শেষ। গুণ বাদ বাকিটা লিমিট আকারে লেখো, h টেন্ডস টু 0 কি কি আছে দেখো তো, cos 2ax প্লাস ah ভাগ 2, আর নিচে কি আছে দেখো তো, নিচে আছে হচ্ছে sin, হ্যাঁ, ax প্লাস ah, একেবারে সহজ। এগুলো দ্বারা কিন্তু আমরা লিমিটে বের করতে পারতাম, এগুলো কিন্তু লিমিটই বের করছি বেসিক্যালি। লিমিট, এই লিমিট যখন তুমি চ্যাপ্টার করবে না এইভাবে প্রসিডিউর করে করতে হয়, অনেকগুলো আছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিট বের করা। ওকে, যে -2 এই সাইন মানে হচ্ছে কোসেক, কোসেক এক্স, 1 ভাগ সাইন মানে কোসেক এক্স লিখে ফেললাম। এবার এই পর্যন্তকে আমি 1 লিখতে পারছি, খেয়াল করে দেখো এই পর্যন্তকে আমি 1 লিখতে পারতেছি। তো এখানে একটা কাজ করে নিতে পারো, এইচ ভাগ টু এইচ ভাগ টু, এখানে এইচ ভাগ টু দিতে পারো, কোনো সমস্যা নাই, এইচ ভাগ টু দিতে পারো, কোনো অসুবিধা নেই, এক লাইনে দিতে পারো। এইচ টেন্ডস টু 0 মানে এইচ টেন্ডস টু 0, আমাদের জানা আছে যে এখানে 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 মিলতে হবে, তবে কিন্তু আমরা 1 লিখতে পারবো। লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x, তাই 1 লিখলাম, গুণ 1 দেখাবা, 1 গুণ a ভাগ 2, গুণ দেখো। এখন লিমিটের মানটা এইচ টা বসালে কোনো ঝামেলা আছে, এইচ এর মান 0 বসালে না, নাই, কেন, এইচ এর মান যদি 0 বসায় এখানে কিন্তু আমাদের 0/0 বা অনির্ণয় কোনো আকার আসবে না। দেখো বসায় দেখাচ্ছি, cos 2ax প্লাস 0 ভাগ 2 উপরে, নিচে দেখো, নিচে হচ্ছে সাইন, সাইন ax প্লাস হচ্ছে 0, সাইন ax প্লাস হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম দেখো তো, মাইনাস কি পেলাম রে, 2 কোসেক, ভুল টুল হইলো নাকি বুঝতেছি না তো, আচ্ছা, ইন্টু a ভাগ 2, আচ্ছা 2 কেটে যায় তো গুণ, এই cos এখানে কি পেলাম দেখো তো, cos ax পেয়েছি, cos ax, নিচে কি পেয়েছি, sin ax, তো cot ax পেলাম তাহলে, তাই না, 2 কেটে দিলাম, তাহলে মাইনাস a cosec x cot x, এই মিলছে কি অ্যাকচুয়ালি, cosec এর ডিফারেন্সিয়েশন কি, cosec x cot x মাইনাস, হ্যাঁ মিলে গেছে, আর ওই ভেতরের ax কে করলে a হয়, তাহলে আমাদের উত্তরটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, কঠিন কিন্তু না, খুবই সহজ। এগুলো পরীক্ষা এই যে 4 মার্কের জন্য আসে, সবচেয়ে বড় কথা মজার বিষয় হচ্ছে 4 মার্কের জন্য, মানে গ নাম্বারে বা খ নাম্বারে আসে, একেবারে সহজ, কিন্তু সময় লাগে না কিন্তু তেমন, 5-7 মিনিট বা 5-7 মিনিট লাগবে। ওকে, সাইন কস ট্যান যেটা দিয়ে আসে, ট্যানের তো একই অবস্থা। দেখো আমরা দুইটা মোটামুটি করে ফেলাম, ট্যানের ক্ষেত্রে খুবই সহজ, ট্যান এবং কটের ক্ষেত্রে আরো সহজ, একেবারে সূত্র সরাসরি চলে আসবে। ঠিক আছে, আমি লগের একটা করে দিচ্ছি, লগের লন এক্সেটটা খুবই সহজ, লন এক্সেটটা খুবই সহজ, আমি লন এক্সেটটা না করে দুটো একসাথে করে দিচ্ছি, লন এক্স এর সাথে যদি লগ এ বেস এক্সেটটা করে দিচ্ছি, লগ এ বেস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লগ এর জায়গায় যে কোনোটা থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু এ বেস এক্স, এটার আমরা অন্তরীকরণ করছি মূল নিয়মে। তো লিখবো কি, y is equal to f of x is equal to log a base x, এটা আমাদের মূল নিয়মে 3 নাম্বারটা করছি, দুটো অলরেডি করেছি,
সাইন কস ট্যান থেকে দুইটা করেছি, আর লগেরটা করছি। এই লগেরটা করতে গেলে লগে দুইটাই হয়ে যাবে একসাথে, লগ এ বেস এক্স এবং লন এক্স একসাথে হয়ে যাবে। দেখো আমরা এটাকে সাজায় লিখবো, এটাকে একটু সাজায় লিখবো কিভাবে, এটাকে প্রথমে লগ ই বেস এক্স লিখবো। মনে রাখবো আমরা পরীক্ষায় লগ এ বেস এক্স যাই আসুক না কেন, প্রথমে আমরা লগ ই বেস এক্স লিখবো। কেন? কারণ লগ ই বেস এক্স মানে লন এক্স, লন এক্স এরটা আমরা জানি। তো লন এক্স জানি কিভাবে স্যার? তো লন এক্স এর একটা সূত্র দেখো আমরা অলরেডি লিখে নিয়েছি, লন এক্স এর সূত্র কিন্তু লিখে নিয়েছি, এই যে লন ওয়ান প্লাস এক্স লন ওয়ান মাইনাস এক্স। লন এক্স এর কিন্তু ধারা আছে, এই জন্য লন এক্স এ কনভার্ট করে নিচ্ছি। লন এক্স মানে কি? লগের ই বেস এক্স, ই ভিত্তিক লগারিদমকে আমরা বলছি লন, তাকে লন ই বেস এক্স লিখে নিবা, গুণ দিবা লগ। দেখো তো কাটাকাটি করবো, লগের প্রপার্টি যে এখানে ই ছিল, তো এখানে তো ই নাই, এ আছে, নিচে কে আছে? এ আছে, এখানে এ দাও, এখানে নিচে ই আছে, ই তো কেটে ফেলতে হবে, এই যে এই হয়ে গেল, হয়ে গেল। তো আমরা সাজায় একটু আগে এই কনস্ট্যান্ট আগে লিখি, লগ এ বেস ই গুণ হচ্ছে লন এক্স, এই লগ ই বেস এক্স কে আমরা লিখলাম হচ্ছে লন এক্স। এটা একটু সাজায় লিখতে হবে। তাহলে আমরা এখন লগ এ বেস ই একেবারে পুরাটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, এটার মধ্যে কোনো এক্স ফেক্স কিচ্ছু নাই। লন এক্স পরীক্ষায় আসলে বা প্রশ্নে আসলে যেভাবে করবা, এটা আসলে একইভাবে করতে হবে। মানে এটা তো অল টাইম কনস্ট্যান্ট হিসেবে গুণ থেকেই যাবে, অল টাইম কনস্ট্যান্ট হিসেবে গুণ থেকেই যাবে, এটার আর কোনো কাজ নেই, এটার মধ্যে কোনো সাজা গুজা করার বা অন্য কোনো কিছু আসবে না, এটা গুণ আকারে থেকেই যাবে। তার মানে আমরা এখন যখন মূল নিয়মে অন্তরীকরণ বের করবো, জাস্ট লন এক্স নিয়ে কাজ করতে হবে, কারণ এটা তো গুণ অবস্থায় নেমেই যাবে, নেমেই যাবে, নেমেই যাবে, লাইন বাই লাইন ফেল নেমে যাবে। তার মানে লন এক্স এর পরীক্ষা আসলে এই গুণ অবস্থাটা বাদ দিয়ে পুরাটা, আর যদি লগ এ বাই এক্স আছে তাহলে এই এটা নিয়েই একইভাবে কাজ করো, খালি ওই বাম দিয়ে ওই লাইন বাই লাইন, লাইন বাই লাইন ওই লগ এ বাই এটা নেমে আসবে, আর অন্য কোনো কাজ নেই। তাহলে দুটো আমাদের একসাথে হয়ে যাচ্ছে, লন এক্স আর লগ এ বাই এক্স। তো লগ এ বাই এক্স থাকতে পারে, এরকমও থাকতে পারে না, লগ মনে করো 20 বেস এক্স থাকতেই পারে। সাজাবো কি? প্রথমে লিখবো কিভাবে, লগ ই বেস এক্স লিখে নিব ইনটু লগ, এখানে কত আছে 20, এখানে 20 লিখবা, আর এখানে যেহেতু ই আছে এখানে একটা ই লিখবা, হয়ে গেল। এটাকে লিখবো আমরা লন এক্স, আর এটাকে লিখবো যা ছিল তাই, লগ 20 বেস ই। তো লগ 20 বেস ই, এটার মধ্যে কিন্তু কোনো চলক নাই, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে গুণ অবস্থায় নেমে আসবে, নেমে আসবে, আর নেমে আসবে। ওকে, এই সাজানো বুঝে পেলাম আমরা। এবার আমার দরকার কি? ওই সেই বিখ্যাত অতএব লগ এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ। তো এফ অফ এক্স প্লাস এইচ যখন আমি নিচ্ছি, দেখো লগ এক্স প্লাস এইচ যখন আমরা নিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি লগ এ বেস ই, বললাম না এটা থেকেই যাবে অল টাইম, এটা নিয়ে কোনো কারবার নাই আমার, এটা থেকেই যাবে। লন এক্স এর জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ, ঠিক আছে। তো এইটুকু এখন আমরা আস্তে আস্তে সিম্পলিফাই করব। ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এইচ। এগুলো পারলেও কিন্তু তোমার হাতে হাতে প্র্যাকটিস করতে হবে, পারি বলে রেখে দিও না, বাসায় প্র্যাকটিস করো, তাছাড়া কিন্তু পরীক্ষার হলে যে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি রিভিশন ক্লাস নিচ্ছি, এই রিভিশনের সঙ্গে তোমরাও জানো, আবার তোমরা যেন আবার বলো না যে আমি পরে করবো, তাহলে কিন্তু আরো পিছিয়ে যাবা, সম্ভব না, করে ফেলবা। আমি যেদিন ক্লাস নেবো সেদিনই কমপ্লিট করে ফেলবা, বা তার পরের দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবা। এখন তোমাদের কলেজ টলেজ কিচ্ছু নাই, সারাদিন পড়াশোনা করা ছাড়া অন্য কোনো কাজ নেই, ঠিক আছে। প্রচুর পড়াশোনা করবা, 15-16 ঘন্টা করে পড়াশোনা করবা দিনে। তো যাই হোক, এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। এখন ওই প্র্যাকটিস করাটা খুবই জরুরি, ওকে, পারো সেটাও প্র্যাকটিস করতে হবে, আর এই জন্য তো রিভিশন ক্লাসগুলো নেওয়া হচ্ছে। লিমিট এইচ টেন্ডস টু 0, দেখো ডিডি এক্স অফ, কার আমি ওয়াই এর মান কি? এখানে মেইন ফাংশনটা লিখবা, সিম্পলিফাইড ফাংশন লেখার দরকার নেই, সিম্পলিফাইড করেছি ওই ক্যালকুলেশন করার জন্য, যে ফাংশনের আমার লিমিট বেটে কি বলে অন্তরীকরণ করতে বলেছি সেটা একবারে মেইনটা লিখবো, লগ এ বাই এক্স। ওকে, এখন দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কোনটা নিবা? এই যেটা নিব আমরা, সিম্পলিফাইড রূপটা নিব। এটা সিম্পলিফাইড রূপ নিয়ে বের করে নিয়েছি তো এই কারণে, যেখানে বসাবো তাই, লগ এ বেস ই লন এক্স প্লাস এইচ, লন এক্স প্লাস এইচ বিয়োগ বিয়োগ এটা লিখবো, এটা এই মেইন ফাংশনটা লিখবা না, মেইন ফাংশনটা সাজায় গুজা যেটা লিখেছি সেটা লিখবো আমরা, সাজায় গুজা লিখছি কিন্তু এই কারণে, এই যে লন এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ।
প্রথম কাজ হচ্ছে লগ এ বাই সিটা কমন নিব, লগ এ বাই সিটা কমন নিব, লগ কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসবো, কারণ এটা কনস্ট্যান্ট আগে বলেছি লাইন বাই লাইন খালি নেমে যাবে। তাহলে আমি বাইরে নিয়ে চলে আসলাম, একবারে একটা লাইন কাটলাম এখানে, লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা লগ এ বাই সি যদি কমন নিই এখানে থাকবে লন এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে লন এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো আমরা খুবই গুরুত্বের সাথে, লন থাকলে আমরা লন এ প্লাস বি এর কোনো সূত্র নাই, লন এ প্লাস বি এর কোনো সূত্র নাই, কোনো ধারাও আমাদের হাতে নেই। আমাদের হাতে কি আছে দেখো তো, লন 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স আছে, তাই ভেতরে একটা 1 আনতে হবে। তো ভেতরে একটা 1 আনার চেষ্টা করি, এটাকে আমি ওপাশে কপি করে লিখি আগে, ইজিক্যাল টু লগ এ বাই সি, এই লগ এ বাই সি কিন্তু লাইন বাই লাইন চলে আসবে, লিমিট আমরা কিন্তু লন এক্স এর আসলে ইয়া করতেছি, ডিফারেন্সিয়েশন করে লন এক্স এর, এই যে লন এক্স টের কিন্তু ইয়া করছি, লাল কালি দিয়ে দিয়েছি, এটা কিন্তু নেমে আসতেছে, আর এটা কিন্তু আসলে ওই কমন নিয়েছি, এই বাম পাশে নামতেই থাকবে নামতেই থাকবে, লন এক্স প্লাস এইচ বিয়োগ লন এক্স, আমি একটু কপি করে লিখছি, লন এক্স প্লাস এইচ বিয়োগ হচ্ছে লন এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। এখন দেখো বুদ্ধিটা দেখো, উল্টা পাল্টা যেন না হয়, আমরা কি কমন নিব, 1 আনতে হবে আমাদের, 1 আনার জন্য খেয়াল করবা, 1 আনার জন্য আমার এখানে ভেতরে এক্স কমন নিতে পারি অথবা এইচ কমন নিতে পারি, আমরা এক্স কমন নিব, কেন, কারণ এক্স কমন নিলে আমার এই লন এক্সটাকে ক্যান্সেল করতে পারবো, লন এক্স কে ক্যান্সেল করতে পারবো, এখানে লন এক্স কে ক্যান্সেল করার জন্য এখানে এইচ নিব, এক্স কমন নেব, দেখো লন থাকলো ভেতরে এক্স কমন নাও, তাহলে 1 প্লাস এইচ ভাগ এক্স, এই যে ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্র্যাকেট দিবা মাইনাস লন এক্স, স্যার কিভাবে কেটে গেল দেখো তো, লন এ ইন্টু বি, আমি যদি দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে এ আর এই পুরাটা হচ্ছে বি, লন এ বির সূত্র কিন্তু আমাদের হাতে আছে, লন এ প্লাস লন বি, লন এ বির সূত্র আমাদের হাতে আছে, লন এ প্লাস হচ্ছে লন বি, এই সূত্রটা আমাদের হাতে আছে, জানা আছে, 9-10 থেকে পড়ে আসছো, লন এ বি, লন এ প্লাস বি এর সূত্র নাই, লন এ বি লন এ ভাগ বি এর সূত্র আছে, লন এ বি কে আমরা কি লিখবো, লন এ প্লাস লন বি, লন এ প্লাস লন বি, লগ এ বাই সি লিমিট হয়ে গেছে, এইটুকু এখানে গুরুত্বপূর্ণ, ভেতরে কিন্তু এক্স কমন নিতে হবে, এইচ কমন নিব না, এইচ কমন নিলে কিন্তু আর মিলাইতে পারবা না, এক্স কমন নিলে এক্স আর এক্স কেটে যাবে, লন এক্স প্লাস হচ্ছে লন 1 প্লাস এইচ ভাগ এক্স, ঠিক আছে, বিয়োগ হচ্ছে লন এক্স, এই যে লন এক্স কেটে গেল ডিভাইড বাই এইচ। তো এখন তো মান বসানো যাবে না, বুঝতেই পারছো কেন মান বসানো যাবে না, এইচ এর মান বসানো যাবে না, কারণ নিচে জিরো আসবে, নিজে একটাই কথা, নিচে জিরো আসলে আমরা সিম্পলিফিকেশনের সাহায্য নিব, সরলীকরণ করব, লিমিট এইচ টেন্ডস টু 0, যে লন 1 প্লাস এক্স এর সূত্রটা বসায় দাও, লন 1 প্লাস এক্স এর সূত্রটা আমরা বসিয়ে দিব, লন 1 প্লাস এক্স এর সূত্র হচ্ছে এইচ দিয়ে শুরু হয়, তো লিখে নাও এইচ ভাগ এক্স মানে এক্স লিখলাম মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, তাহলে এইচ ভাগ এক্স এর উপর হোল স্কোয়ার ভাগ 2 প্লাস এইচ ভাগ এক্স এর উপর হোল কিউব ভাগ 3 মাইনাস ডট 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 আর লিখছি না, ডিভাইড বাই এইচ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লগ এ বেস ই লিমিট এইচ টেন্ডস টু 0, নিচের এইচ কে ক্যান্সেল করতে হবে, কিন্তু টার্গেট এটাই আমার লিমিট বের করার, উপরে একটা এইচ কমন দেয়, সবার মধ্যে এইচ আছে, কমন নাও, তাহলে এখানে থাকে 1 ভাগ এক্স বিয়োগ এইচ কমন নিয়েছি, তাহলে কি হবে এইচ ভাগ 2x স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভাগ 3 এক্স কিউব মাইনাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ করলাম ডিভাইড বাই এইচ, এইবার এইচ কে কাটতে পারছি, নিচেরটা কাটতে পারলেই আমি রাজা লিমিট বের করার ক্ষেত্রে, বা নিচে জিরো যেন না আসে, এবার কিন্তু আর জিরো আসার সম্ভাবনা নাই, এবার আমরা লিমিটের মানটা বসায় দিব, লিমিট এর মানটা এখন আমরা বসায় দিব, ঠিক আছে, আমরা কিন্তু লিমিটে করছি, কিন্তু মনে রাখো এগুলো করা, এইটা করার উদ্দেশ্য একই সাথে আমার লিমিটে হয়ে যাচ্ছে, আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, আসলে কি লিমিট করে ডিফারেন্সিয়েশন করতেছি না লিমিট করতেছি, আসলে লিমিটই তো করতেছি, লিমিটের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করতেছি, মূল নিয়মে, মূল নিয়ম মানে লিমিট করা, মূল নিয়মে অন্তরীকরণ করা মানে লিমিট করা, একটা ফাংশনের লিমিট বের করা, লিমিটিং ভ্যালু বের করা, তাই তো বের করছি, ওকে। এবার দেখো আমি এখন এইচ এর মানটা 0 বসাবো, 1 ভাগ এক্স মাইনাস 0, এইচ আছে প্লাস 0 মাইনাস 0 এরকম চলতে থাকবে, আর সবার সাথে তো পরে দেখো এইচ এইচ স্কোয়ার এইচ কিউব এইচ টু দি পাওয়ার 4 এরকম প্রত্যেকটা টার্মের সঙ্গে কিন্তু এইচ চলে আসবে, সবগুলা 0 হয়ে যাবে, তাই না, এইচ থাকা মানে 0 মান, ওকে, তাহলে আমরা পেলাম 1 ভাগ এক্স লগ এ বাই সি, এটা আমাদের উত্তর, ওকে। তাহলে আমাদের একসাথে লন এক্স লগ এ ব্যাস এক্স লগ এম ব্যাস এক্স বি ব্যাস এক্স 10 ব্যাস এক্স তোমার হচ্ছে কি বলে 520 বেস এক্স যা কিছু হয়ে গেল আমাদের, লগেরটা হয়ে গেল, ঠিক আছে, লগেরটা আমাদের হয়ে গেল, লনেরটাও হয়ে গেল, এ টু দি পাওয়ার এক্স এর একটা আছে,
এ টু দি পাওয়ার এক্স করবা, এ টু দি পাওয়ার এক্স এরটা করবা, এ টু দি পাওয়ার 5x এরটাও করবা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরটা করবা, ই টু দি পাওয়ার -2x এরটা করবা, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার n এরটা করবা, এক্স টু দি পাওয়ার n এরটাও করবা, বুঝতে পেরেছো? এক্স টু দি পাওয়ার n এরটা করবা, এই মোটামুটি করলা। tan তো করবাই, tan bx এরটা করবা, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, tan bx, আর একটা থাকলো কি cot mx। বিভিন্ন রকম আমি সিম্বল দিলাম, বি বলো এম বলো, এগুলো 1 2 3 এগুলো কনস্ট্যান্ট। তাহলে এই কটা করবা, যে কটা করালাম তার সঙ্গে এই কটা করবা, তার সঙ্গে এটা কটা করবা, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার n। তাহলে মোটামুটি এই কটা আমরা অন্তরীকরণ মূল নিয়মে করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর কি আছে? এই চর্চা করলে চলে। কজেরটা মনে হয় দেখ করাই নাই না, একটা কজও করে ফেলো। কজ হচ্ছে mx এরটা করো, 2x 3x 4x সব হয়ে যাবে। তাহলে কজের একটা করো, সাইন কজ হলে ভাঙাতে হবে না, আর ট্যান কট সেক কোসেক হলে এগুলো ভাঙাতে হবে। একটা সেক সেক মনে করাই নাই, সেক 3x ইচ্ছা মতো দিলাম আর কি, m মানে 3। এই যে এই কটা করে ফেলো, এগুলো খুবই সহজ। খালি তুমি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ধারাটা ভিন্ন, ই টু দি পাওয়ার এক্স সবচেয়ে সহজ। এ টু দি পাওয়ার এক্স এরটা করো, আর এক্স টু দি পাওয়ার এন ধারাটা একটু ওই যে a প্লাস বি টু দি পাওয়ার এন লাগবে, একটু বই দেখে করে নিও, ঠিক আছে? আমি আর এগুলোতে আর সময় নিচ্ছি না। আমরা 9.2 এর মূল নিয়মের অংশটা করে ফেললাম, মূল নিয়মের অংশটা আমরা করে ফেললাম, ঠিক আছে? ই টু দি পাওয়ার -2x আছে, -2x মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার mx করা। m মানে m এর মান যা কিছু হতে পারে, m এর মান যা কিছু হতে পারে, এগুলো মূল নিয়মে করবা, মূল নিয়মে, হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণ এই কটা করবা, যে কটা করালাম তার সাথে এই কটা করবা। ভাগ্য ভালো হলে একটা কমন চলেও আসতে পারে 4 মার্কের জন্য, এগুলো কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার আসো, যে সূত্রগুলো আমরা যেগুলো জানি সেগুলো যদি আমরা একটু লিখে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এগুলো জানি আমরা, এগুলো বারবার শিখেছি। ddx sin x, আর একবার লিখছি, is equal to cos x, ddx of cos x is equal to minus sin x, ওকে? ddx of tan x একটু মনে মুখস্থ করে নিই আমরা, sec স্কয়ার x, এই তিনটা, এদিকে তিনটা লিখি, ddx cot x is equal to minus cosec স্কয়ার x, ddx of sec x is equal to শুধু sec x tan x, sec x tan x, আর ddx of, এগুলো তো জানি আমরা, মূল নেমে করার সময় আমাদের ভুল হলে কিন্তু আমরা ধরতে পারবো, cosec x is equal to হচ্ছে মাইনাস cosec x cot x, মাইনাস cosec x cot x। এই গেল আমাদের 6টা, 1 2 3, এইগুলো আমাদের এগুলো আমার জানা আছে, 6টা আমাদের গেল। আর এদিকে আমি আরো দুই একটা লিখে নিই, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার n, সবার প্রথমেরটা n x টু দি পাওয়ার n - 1, এটা দিয়ে আমরা পদার্থবিজ্ঞান শুরু করেছিলাম ভেক্টরে, যেটা আমাদের দরকার লাগে বারবার। আচ্ছা, ddx অফ, এটা তো লিখি নাই, শুধুমাত্র কনস্ট্যান্টের হলে 0, শুধুমাত্র কনস্ট্যান্টের হলে 0। আর ddx অফ cx টু দি পাওয়ার n হলে আমাদের কি পাবো, সিটা গুণ অবস্থায় থেকে যাবে nx টু দি পাওয়ার n - 1। কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সঙ্গে থাকে তাহলে ওই কনস্ট্যান্টটা কোন অবস্থায় থেকেই যাবে, ঠিক আছে? আর এখানে আরো দুই একটা লিখি, ই টু দি পাওয়ার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, পরিবর্তন হয় না, ddx অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ টু দি পাওয়ার এক্স। আর একটা আমরা লিখে নিব, এটা মুখস্থ লিখবো সরাসরি, ddx অফ রুট এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স, আর ddx অফ, এটা মুখস্থ লিখবো 1/x, একবার লিখবো, সূত্রে বসাবো না আমরা, সরাসরি -1/x স্কয়ার, -1/x স্কয়ার। তাহলে আমাদের এই কটা লিখলে আপাতত মনে হয় হয়ে গেল সবই, এই কটা সূত্রই আপাতত। ইনভার্সের গুলো এখানে লিখি নাই আমরা, ইনভার্সের গুলো লিখি নাই। আর দুইটা বা তিনটা যদি ফাংশন গুণ অবস্থায় থেকে থাকে তাহলে আমরা এগুলো আমরা ইজিলি বের করতে পারি। ddx অফ uv, u এবং v গুণ অবস্থা আছে, u এবং v x এর ফাংশন, তাহলে লিখবো u ddx অফ v প্লাস v ddx অফ u। সবাই আমরা জানি একটার অন্তরীকরণ করব আর একটা ফিক্স রাখবো, প্রথমে যেটাকে ফিক্স রাখবো পরে সেটাকে অন্তরীকরণ করব, আর প্রথমে যেটাকে অন্তরীকরণ করব দুটো ফাংশনের মধ্যে, পরে সেটাকে ফিক্স রাখবো, ঠিক আছে? আর ddx অফ u ভাগ v, এখানে একটা ঝামেলা আছে যে নিচে কিন্তু v স্কয়ার হবে, নিচে যেটা আছে সেটার উপর স্কয়ার, এবং উপরে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন হবে মাঝখানে,
আর মাঝখানের বাম পাশে প্রথমে অন্তরীকরণ করতে হবে উপরেরটা। উপরেরটা যদি অন্তরীকরণ করতে হয় তাহলে নিচেরটা ফিক্স রাখতে হবে, ddx অফ ইউ। উপরেরটা আগে অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে আগে অন্তরীকরণ করেছি উপরেরটা, তাই নিচেরটাকে ফিক্স রেখেছি। ওকে, আর এখানে তাহলে কি হবে, ইউ ddx অফ ভি। যেহেতু এখানে নেগেটিভ আছে, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট না, যেহেতু প্লাস আছে যে কোনো একটা আগে অন্তরীকরণ করতে পারো। তাহলে আমরা লিখবো আগে যে আগে উপরে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি তিনটা ফাংশনের অন্তরীকরণ করি একসাথে গুণ অবস্থায় থাকলে ddx অফ ইউ ভি ডব্লিউ, খেয়াল করে দেখো তিনটা, যে কোনো দুইটাকে ফিক্স রাখবো, অন্যটাকে অন্তরীকরণ করবো। প্রথমে দেখো যে কোনো দুইটাকে ফিক্স রাখবো আর অন্যটাকে অন্তরীকরণ করবো, কি লিখবো, ইউভি ddx অফ ডব্লিউ প্লাস ইউভি এখানে ফিক্স রেখেছিলাম, ডব্লিউ একবার অন্তরীকরণ করলাম, তো ডব্লিউ যদি অন্তরীকরণ করি একবার তাহলে পরে ভি এর অন্তরীকরণ করো, তাহলে ইউ ডব্লিউ ddx অফ ভি প্লাস এবার ডব্লিউ একবার করলাম ভি এর একবার করলাম, আর কি বাকি থাকলো, ইউ বাকি থাকলো। তাহলে ইউ যদি আমি অন্তরীকরণ করি তাহলে অন্য দুটাকে ফিক্স রাখতে হবে, তাহলে ভি ডব্লিউ ddx অফ ইউ। যে কোনো ভাবে করতে পারি, যে কোনো ভাবে করতে পারি, ঠিক আছে। তো এটা কোনটা আগে করবে কোনটা পরে করবে ডাজ নট ম্যাটার, কারণ সবার মধ্যে একটা করে প্লাস চিহ্ন আছে, গুণের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তো তিনটা ফাংশনের ক্ষেত্রে বা তিনটা ফাংশনের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, চারটা ফাংশন হলে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা অন্তরীকরণ করার প্রসেসটা কি, যে কোনো ফাংশনে যখন আমি অন্তরীকরণ করব প্রথম কাজ হচ্ছে ওই ফাংশনটাকে সিম্পলিফাই করা যায় কিনা একটু খেয়াল করব, একটু নজর দিব যে ফাংশনটাকে আমরা অন্তরীকরণ কি বলে সিম্পলিফাই করা যায় কিনা। সিম্পলিফাই করলে আমাদের একটু সুবিধা, সিম্পলিফাই করলে আমাদের একটু সুবিধা। যদি সিম্পলিফাই করা না যায় তাহলে আমরা সরাসরি সূত্রে বসায় দেবো। ওকে, প্রথমে দেখবো সিম্পলিফাই করা যায় কিনা, কিছু কিছু ফাংশন সিম্পলিফাই করলে আমাদের সুবিধা হয়, সিম্পলিফাই করলে আমাদের মোটামুটি একটা সুবিধা হয়। ওকে, তো আমরা প্রথমেই দু একটা প্রবলেম আমি দেখাচ্ছি। তো 9.2 আজকে শেষ করে দিব, 3-4টা অঙ্ক করব, আমি বেশি করব না, তোমরা সব করে ফেলবা। আজকে তোমাদের কাজ হচ্ছে লিমিট শেষ করা, আজকে তোমাদের কাজ হচ্ছে মূল নিয়মে শেষ করা, আর পাশাপাশি 9.2 এর আরো বাকি যে অঙ্কগুলো আছে ছোট ছোট যেগুলো নৈর্ব্যক্তিক আকারে সাধারণত আসে সেগুলো শেষ করা। আশা রাখি যদি এইটুকাই শেষ করো তাহলে তুমি পরীক্ষায় তোমাকে কিন্তু ডিফারেন্সিয়েশনের অ্যান্সার করতেই হবে, মাথায় যেন থাকে ডিফারেন্সিয়েশন থেকে তোমাকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতেই হবে, সিকিউতে অবশ্যই করতে হবে, তাছাড়া তুমি কভার করতে পারবা না। ইন্টিগ্রেশন তোমার কেমন নাও আসতে পারে, কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের তুলনায় অনেক গুণ কঠিন, কিন্তু অনেক অনেক গুণ কঠিন, মাথায় যেন থাকে। ইন্টিগ্রেশনে অনেকগুলো নিয়ম আছে, কিন্তু জটিল জটিল ইন্টিগ্রেশন তোমাদের সিলেবাসেও আছে, অনেকগুলো জটিল জটিল ইন্টিগ্রেশন আছে। ওখান থেকে যদি একটা দিয়ে দেয় ঘ নম্বরে তাহলে কিন্তু আমি আর পারবো না, বা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের আমি ওই পাচ্ছি না, জটিল দিয়ে দিছে, এরকম হতে পারে কিন্তু। হ্যাঁ, তো ইন্টিগ্রেশনে আমরা রিস্ক নিব না, ডিফারেন্সিয়েশন অবশ্যই কিন্তু আমাকে করতে হবে। সো আমরা আজকে যদি একটু শেষ করতে পারি তাহলে আমরা 4 2 6 2 8 8 মার্ক কমন পাবো, নৈর্ব্যক্তিক সহ মিনিমাম 8 মার্ক কমন পাবো। 8 মার্ক কিন্তু খুব একটা কম মার্ক না, অনেক নাম্বার। ওকে, তো আমরা দু একটা অন্তরীকরণ করছি, যে আমাদের অন্তরীকরণ করতে বলেছে, মনে করো যে এরকম করে করতে বলেছে, খেয়াল করবা 1 প্লাস সাইন এক্স ভাগ হচ্ছে 1 মাইনাস সাইন এক্স এর অন্তরীকরণ করো। তো আমরা এর অন্তরীকরণ করো, দেখো কার সাপেক্ষে করতে বলেছে বলে নাই, মনে করো অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয় করো, ঠিক আছে। তো কার সাপেক্ষে করব আমরা ওই ফাংশন দেখলেই বুঝতে পারবো এটা কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কোনো কিছুকে যখন আমরা অন্তরীকরণ করব ওইটা দেখবো এটা কার ফাংশন, যার ফাংশন তার সাপেক্ষে অন্তরীকরণ করব। এটা যদি টি হতো 1 প্লাস সাইন টি ডিভাইড বাই 1 মাইনাস সাইন টি, তাহলে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম, ঠিক আছে। যার ফাংশন তার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে প্রথমে আমরা ধরে নিব যদি উল্লেখ না থাকে এরকম করে y is equal to 1 plus sin x divided by 1 minus sin x, আমাদের জানা আছে যে ফাংশনটার অন্তরীকরণ করতে হয় তার নাম হচ্ছে y is equal to f of x, আমরা y লিখবো, তারপর আমরা y পাশে অন্তরীকরণ করব। দেখো তো প্রথম কথা হচ্ছে এটাকে কি সিম্পলিফাই করা যায়, প্রথমে দেখবো যে সিম্পলিফাই করা যায় কিনা, না করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে তোমার মনের মধ্যে একটা আমি কনফিউশন দূর করে নিচ্ছি, সেটা হচ্ছে সিম্পলিফাই করা যায় কিন্তু তুমি সিম্পলিফাই করতে হবে এটা তোমার মাথায় আসে নাই, বা তুমি ধরতে পারতেছো না যে সিম্পলিফাই কিভাবে করব। সূত্র তুমি ধরতে পারতেছো যে এটা সূত্র বসালে আমি পেয়ে যাচ্ছি, সমস্যা নেই, তুমি সূত্র বসিয়ে দিও, হয়তো একটু বড় হবে হোক, ঠিক আছে। সিম্পলিফাই করলে একটু ছোট হইতো, তো সিম্পলিফাই করা তোমার মাথাতে আসে নাই, তো তুমি করে ফেললাম, সরাসরি সূত্র বসা দিলা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সাহস রাখবা মনের মধ্যে,
ঠিক আছে, এই জন্য এই কনফিউশন গুলো দূর করা উচিত। আমরা ডিফারেন্সিয়েটটা সুন্দর করে করব, 4টা ক্লাস নেবো হয়তো বা 4টা ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসই হচ্ছে 1 ঘন্টার উপরে হবে, 1 ঘন্টা বা তার বেশি, বুঝতেই পারছো। শাহিনবাগের ব্যাচে হচ্ছে 4 দিন নিয়েছি, আর 2 দিন মনে হয় ইয়ে করে, 4 দিন 5-6 দিনই নিয়েছি। 1 দিন 2 দিন হচ্ছে ওই যে সিকিউ গুলা সলভ করাইছি, প্র্যাকটিস করাইছি। ওকে, তো তোমাদেরও 5টা ক্লাস নিবো হয়তো বা 4টা 5টা। এরপর আমরা কনিক ধরবো, তাহলে আমাদের সিলেবাস মোটামুটি আমাদের একটা আয়ত্তে চলে আসবে। এরপর আমরা কনিক করব, তাহলে আমাদের সিলেবাসটা আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো শুক্রবারে যদি এক্সট্রা ক্লাস দিই একটু করে নিও তোমরা, গণিতের এক্সট্রা ক্লাস দিতে পারি শুক্রবারে। ঠিক আছে, কয়েকটা দিন, আর তো সময় বেশি নেই। তো এই মাসের মধ্যে যদি আমরা কনিকটা শেষ করতে পারি, এইটা আর কনিকটা, তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা যতগুলো আছে আয়ত্তে চলে আসবে। কারণ আমাদের ওই ম্যাট্রিক্স আর করতে হবে না ওইভাবে, তোমরা সবাই পারো। একটা ক্লাসে হয়তো বা একটু রিভিউ করলাম, বা হচ্ছে দেখায় দিলাম, বা নির্ণায়ক একটা ক্লাস নিলাম, রিভিউ করলাম, জটিল সংখ্যা একটা ক্লাস নিলাম, রিভিউ করলাম, সিকিউরিটি প্র্যাকটিস করালাম, দেখায় দিলাম, আর হচ্ছে বহুপদী, এইরকমই একই কথাই। ঠিক আছে, এগুলোতে আমাদের মাথা ব্যথা নেই। আমি যদি তোমাদের নাও পড়াতে পারি এগুলো সময় যদি নাও পাই, তা আমাদের কিন্তু ঝামেলা হবে না, তোমরা আসলে নিজে নিজেই পেরে যাবে। এগুলো খুবই সহজ চ্যাপ্টার, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের এই ডিফারেন্সিয়েশন আর হচ্ছে কনিকটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এটা করছি। এখানে দেখো সিম্পলিফাই করার জায়গা নাই, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স করে ফেলি। তো আমরা বুঝতে পারছি ইউ ভাগ ভি এর সূত্র, প্রথমে নিচে 1 - sin x এর উপর হোল স্কয়ার দিয়ে নিলাম। ওকে, এবার দেখো নিচেরটা কিন্তু অন্তরীকরণ করা যাবে না, আগে নিচেরটাকে ফিক্সড রাখতে হবে, উপরেরটাকে অন্তরীকরণ করা লাগবে, তাই না? তাহলে ddx অফ 1 + sin x। এই ক্লাসগুলো করলে তোমাদের অনেক লাভ হওয়ার কথা, আমি যেভাবে পড়াচ্ছি। রিভিশন হলেও কিন্তু একেবারে ফার্স্ট ইয়ারের কাছাকাছি অবস্থার মতো করে পড়াচ্ছি, কিন্তু ফার্স্ট ইয়ার বলবো না, ফার্স্ট ইয়ার কাছাকাছি অবস্থার মতো করেই কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। একেবারে খুব তাড়াহুড়া করে যাচ্ছি, তারপরও কিন্তু বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি, তাড়াহুড়ার মাঝেও কিন্তু বুঝাই যাচ্ছি। এবং লিমিটেড ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে অনেকগুলো কথা বলেছি। ওকে, তাহলে এখন দেখো যে 1 + sin x, 1 + sin x ddx of 1 - sin x। একটু এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে dy dx লিখলাম, এটা আমাদের টার্গেট। 1 - sin x লিখলাম। দেখো তো 1 কে অন্তরীকরণ করলে 0 হবে, ব্র্যাকেট দাও। আর sin x কে অন্তরীকরণ করলে প্লাস cos x হবে। ওকে, একবার লিখে ফেলবা, মাইনাস 1 + sin x, আর অন্তরীকরণ করবে এখানে 1 কে করলে 0, বিয়োগ হচ্ছে sin x কে করলে cos x, ডিভাইড বাই হচ্ছে 1 - sin x। এটা কথা বলতে চাইলাম যে অন্তরীকরণ করতে আমাকে বলেছে, তো অন্তরীকরণ করার পরে স্যার অনেক বড় কি সিম্পলিফাই করা আমার জরুরি? না, এতটা জরুরি না। আমাকে তা প্রমাণ করতে বলে নাই। প্রমাণ করতে বললে আমি অনেক দূরে দূরে যায় সিম্পলিফাই করে মিলাবো, আমাকে তো প্রমাণ করতে বলে নাই। তাহলে আমি এত বেশি যাওয়ার দরকার নাই আমার। এগুলো অঙ্ক কিন্তু 4 মার্কের জন্য সাধারণত আসে না, 2 মার্কের জন্য আসে, বা 2.5 মার্কের জন্য, 2 মার্কের জন্য আসে। ঠিক আছে, প্রমাণ এগুলো আসে না, এগুলো অঙ্ক আকারে 2 মার্কের জন্য আসে, কিন্তু ওই যে 2টা করে করলে 4 মার্ক হয়, এরকম আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এগুলো এত বেশি লাইন বাই লাইন করার দরকার নাই, আমরা মোটামুটি একটা জায়গায় যে স্টাফ রেখে দেবো, ক্যালকুলেশন মানে সিম্পলিফিকেশন, এত বড় করার দরকার নেই। ঠিক আছে, কোনো নাম্বার কাটা যাবে না। dy dx ইজ ইকুয়াল টু, আমরা যদি একটু লিখি 1 - sin x ইন্টু cos x, আমি একটু কপি করছি, মাইনাস 1 + sin x ইন্টু হচ্ছে মাইনাস হচ্ছে cos x। ওকে, ডিভাইড বাই হচ্ছে 1 - sin x হোল স্কয়ার, 1 - sin x হোল স্কয়ার। একটা কথা বলে রাখি, পরীক্ষার হলে যখন তুমি একটা ডিফারেন্সিয়েশন বলে যে কোনো অঙ্কই বলো না কেন, চোখটা খুব মানে ভালোভাবে ইয়ে করতে হবে, খেয়াল রাখতে হবে অঙ্কের মধ্যে। ওই সাথে সাথে যেন তোমার রিভিশনটাও হয়ে যায়, পরে তুমি রিভিশন দেওয়ার সময় পাবা না। এই যে দেখো আমি এই স্কোয়ারটা লিখেছিলাম না, এই দেখো আমি স্কোয়ারটা, আমার চোখ কিন্তু ওদিকে আছে, এই পাশ থেকে যখন আমি পার করছি, এই যেখানে স্কোয়ার দিলাম এখানে কিন্তু স্কোয়ার দিলাম, স্কোয়ারটা কিন্তু আমি বাদ পড়েছিল। ঠিক আছে, এরকম কিন্তু তোমাকে একটু ওই যে বলো না, চারিদিকে কিন্তু নজর রাখতে হবে খুবই সাবধানতার সাথে। ওকে, এখন দেখো এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, একটা গুণ করে দাও। তো cos x দ্বারা গুণ করলে কি cos x মাইনাস cos x sin x। এটা তো এমন কঠিন সিম্পলিফিকেশন না, যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস cos x প্লাস হচ্ছে cos x sin x। তো একটা সিম্পলিফাই করতেই পারো, cos x sin x কেটে গেল, ভাগ হচ্ছে 1 - sin x হোল স্কয়ার। তো 2 cos x ডিভাইড বাই 1 - sin x হোল স্কয়ার। এই তো এইটুকু করলাম, আর করার দরকার নেই, এইটুকু করলাম, আর করার দরকার নেই। ঠিক আছে, তো ওখানে রাখলেও হয়তো, আমি বলি না যে হবে না,
এটা দেখতে খুব একটা ভালো লাগে না, গুণ অবস্থায় আছে, করলে ভুল হবে না, এটা রাখতে পারো এই পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমরা যদি এরকম খুবই সাধারণ সিম্পলিফিকেশন হয়, আমরা একটু দুটা লাইন আর একটু করে সিম্পলিফাই করে ফেলবো, ঠিক আছে। এটা উদাহরণ নাম করে একটু করালাম। তো এগুলো আর কি করাবো, আহ এগুলো একটু সরাসরি করে ফেলবা। তো এগুলো আর করাবো আর যেমন 8 এর 5 অনেকবার বোর্ডে আসছে, √x+1 ভাগ √x-1, কিচ্ছু করবো না, এগুলো সিম্পলিফাই করার কিছু দরকার নাই। একবার এটা y ইকুয়াল ধরে নিব, √x+1 ডিভাইড বাই হচ্ছে √x-1 করে ইউ ভাগ ভি এর সূত্র বসায় দিব, dy dx ইউ ভাগ ভি এর সূত্র বসায় দিব। আর আগেই বললাম সিম্পলিফিকেশন অন্তরীকরণ করার পরে কত বেশি তোমার কাছে যদি মনে হয় যে সিম্পলিফাই করতে আমার ভুল হতে পারে বা জটিল মনে হচ্ছে, সিম্পলিফাই করার দরকার নেই, অন্তরীকরণ করা হয়ে গেছে, ওই মাইনাস প্লাস ঠিকঠাক কইরা রেখে দিবা, ঠিক আছে। এই যে √x-1 হোল স্কয়ার √x-1 ইন্টু ddx অফ √x+1 মাইনাস √x-1 √x+1 ddx অফ √x-1, ওকে, করে আমরা শেষ করে দেবো। এটা 8 এর হচ্ছে, এটা 8-এর 5 নাম্বারটা, 8-এর 5 নাম্বারটা। সিমিলারলি আমরা দেখো একটা প্রমাণ এখানে আসছে, বরিশাল বোর্ডে পরীক্ষা আসছে, এটা একটু দেখায় দেবো আর দুইটা অঙ্ক দেখা শেষ করে দেবো আজকের 5টা। আমরা 9.1 9.2 শেষ করলাম, 9.1 এবং 9.2 আজকে করে ফেলে দিবা বা কালকে সকাল পর্যন্ত করতে পারো। আর আমি পরের দিন কিন্তু একটা করে চ্যাপ্টার পড়াবো না কিন্তু একদিনে, বুঝতেই পারছো, এগুলো খুবই সহজ জিনিস, আমি জাস্ট তোমাদের একটু দেখায় দিব। 9.3 করাবো, 9.4 করাবো, একদিনে কমপ্লিট দুইটা, 9.3 9.4 কিন্তু অনেকগুলো অঙ্ক করাবো। আর তারপর দিন করাবো হচ্ছে 9.5 9.6, তারপর দিন করাবো হচ্ছে 9.7, তাহলে 4টা ক্লাস অলরেডি হয়ে গেল। তারপরের দিন করাবো 9.8 9.9, 5টা ক্লাস লাগবেই লাগবে, কিছু করার নাই। আমি পুরাটা আমি সুন্দর করে একটু প্রত্যেকটা জিনিস রিভিউ করবো, এই চ্যাপ্টার এবং হচ্ছে কণিকের প্রতি আমি গুরুত্ব দিচ্ছি, অন্যগুলো তোমরা নিজেরাই পারবা, মোটামুটি একটু রিভিউ করে দিলেই হবে একটা ক্লাসের মধ্যে, ওকে। বিশেষ কিছু জিনিসগুলো হয়তো বা তোমাদেরকে দেখায় দিলাম, বিশেষ জিনিসগুলা তোমরা জানোই, একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, 9 নম্বরের অঙ্কটা দেখো তো, যে y ইজ ইকুয়াল টু x sin x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos x হলে, প্রমাণ যখন করতে বলেছে তখন তার উপায় নাই রে বাবা, তখন আর উপায় নাই, প্রমাণ করে দেখাতেই হবে। x প্লাস সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos x। খেয়াল করো তো y এর মানটা দেওয়া আছে, তো আমি এখানে যদি dy dx লিখে একবার লিখতেছি, দেখো তো এখানে আসলে সিম্পলিফাই করার কিছু নাই, সিম্পলিফাই করার কিছু নাই, বসায় দাও, সূত্র বসায় দাও, ইউ ভাগ ভি এর সূত্র বসায় দাও, তাহলে 1 প্লাস cos x ddx অফ x sin x, এগুলো খুবই সহজ, মাইনাস অন্তরীকরণ খুবই সহজ বিষয় আসলে, হ্যাঁ, ওই কিছু প্রসিডিউর একটু শিখাই দেবো, বিশেষ করে লাস্টের চ্যাপ্টার গুলা 9.6 9.7 9.8 ওগুলোতে একটু শিখাবো, ওগুলো কাজে লাগবে, হয়তো শিখাইছি এগুলো ভুলে গেছো, এরকম হতে পারে। x sin x ddx অফ 1 প্লাস cos x, ইউ ভাগ ভি এর সূত্র বসালাম, ঠিক আছে। তো করে দাও 1 প্লাস cos x, এখানে একটু খেয়াল করো তো, এখানে আবার x আর sin x কিন্তু গুণ অবস্থায় আছে, তো এটাকে আবার অন্তরীকরণ করবো, গুণের সূত্র বসাবো, কি x ddx অফ sin x প্লাস sin x ddx অফ x, এই যে এইটু ক্লোজ করে দিলাম, মাইনাস x sin x থাকলো, আর 1 প্লাস cos x অন্তরীকরণ করলে আমরা পাবো 0 প্লাস 0 মাইনাস sin x, 0 মাইনাস sin x, ওকে, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার, ওকে, হয়ে গেল। এবার দেখো আমি একটু লাইন কাটি নাই, এখানে দেখো এটার সঙ্গে কি কি গুণ আছে, আমি একবার লিখছি, x sin x ইকুয়াল cos x প্লাস x ইকুয়াল 1 আর sin x কে থাকলে sin x ইনটু 1 1, ওকে, মাইনাসে যে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে গেল, প্লাস x sin স্কয়ার x, এ দেখো x sin x আর sin x গুণ করলে sin স্কয়ার x হয়ে গেল। তো আমাদের এই পর্যন্ত রাখলে কিন্তু অঙ্কের উত্তর হয়ে যাইতো, এই পর্যন্ত রাখলে কিন্তু অঙ্কের উত্তর হয়ে যাইতো, যদি আমাকে অন্তরীকরণ করতে বলতো, তোমাকে কিন্তু অন্তরীকরণ করতে বলেছে, পাশাপাশি একটু প্রমাণ করে মিলিয়ে দেখাতে বলেছে, তাহলে আমাকে একটু লাইন করতে হবে, গুণ করে দিতে হবে, কিছু করার নাই, গুণ করে দিব, 1 দ্বারা গুণ করলে কি হয়, x cos x প্লাস sin x, 1 দ্বারা গুণ করলাম, প্লাস cos x দ্বারা গুণ করলে x cos স্কয়ার x প্লাস হচ্ছে cos x sin x, ওকে, প্লাস হচ্ছে x sin স্কয়ার x হয়ে গেল 1 প্লাস cos x হোল স্কয়ার। আর একটা অঙ্ক করাবো, এই যে দেখো তো, আমরা যদি একটু ছোট করে নিই, x cos স্কয়ার x আর x sin স্কয়ার x নিলে কিন্তু আমি একটা 1 পাচ্ছি, তাহলে আমরা ওটাকে নিয়ে নিই, x কমন নিলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x,
এইটুকু আমি ছোট করে নিলাম, প্লাস হচ্ছে এক্স কজ এক্স লিখলাম, প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স সাইন এক্স। ওকে, আচ্ছা, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স। তো বুঝতে পারছো এখানে শুধুমাত্র এক্স থাকতেছে, প্লাস এক্স কজ এক্স থাকতেছে, এখানে প্লাস সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স সাইন এক্স, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার, 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার। প্রমাণ এখনো মিলে নাই, উপরে একটা কমন যায় এক্স, 1 প্লাস কজ এক্স থাকে, প্লাস সাইন এক্স কমন যায়, এখানে 1 প্লাস কজ এক্স থাকে, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করে, 1 প্লাস কজ এক্স আর এখানে থাকে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কয়ার। খেয়াল করো উত্তর আমাদের মিলে গেছে। এবার এক্স প্লাস সাইন এক্স আর 1 প্লাস কজ এক্স নিচে আছে, তো 1 প্লাস কজ এক্স এর সাথে নিচের একটা 1 প্লাস কজ এক্স ক্যান্সেল আউট হয়ে যায়। আমি এখানে একটু লিখে দেখাচ্ছি গোল্লার মধ্যে, ইজ ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে এক্স প্লাস সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স। প্রমাণ আমাদের কিন্তু কমপ্লিট, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু অতএব। ওকে, এটা হয়ে গেল। আর একটা আমরা দেখাবো, মানে একটা এই যে আমরা দেখো একটু খেয়াল করে, এটা আমি এই জন্য দেখাচ্ছি, অনেকবার পরীক্ষায় আসছেও, 10-এর 1 এবং 2, 10-এর 1টা আমি দেখাচ্ছি, দেখে শেষ করবো আজকের ক্লাসটা। সাইন এক্স, আমাদের অন্তরীকরণের ক্লাসগুলো একটু বড় করেই করতে হবে, অনেকগুলো অঙ্ক তাহলে আমি করানোর সুযোগ পাবো, একটু ধৈর্য ধরে তোমাদের ক্লাস করতে হবে। অনেক কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলো যদি মাথার মধ্যে কিছুটা হলেও থাকে তাও আমাদের সুবিধা। দেখো এইটা একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা আমি ইউভাগ বিয়ের সূত্রে বসালে আমাদের ঝামেলা নাই, কিন্তু এটা সিম্পলিফাই করার একটা জায়গা আছে। ত্রিকোণমিতিতে কিন্তু আমরা সিম্পলিফাই শিখেছি, ত্রিকোণমিতিতে কিন্তু আমরা সিম্পলিফাই এই ধরনের ফাংশনকে সিম্পলিফাই করা শিখেছি, যে রুট থাকলে রুটকে আউট করা যায়। ওই রুটকে আউট করার জন্য এরকম থাকলে কি লিখি, সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে এই 1 এর জায়গায় লিখবো আমরা সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স। এখানে একটা কথা বলার আছে, বলছি 2 sin x cos x, দেখো sin 2x আছে, sin 2x কে ভাঙালে আমি পাবো কি 2 sin x cos x, তাই কিন্তু এখানে 1 এর জায়গায় লিখেছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। যদি এখানে sin 2x না থেকে শুধু sin 4x থাকতো, তাহলে sin 4x কে ভাঙালে আমি কি পেতাম, 2 sin 2x পেতাম, cos 2x পেতাম। তখন আমি এখানে লিখতাম 1 এর জায়গায় sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x। আবারও বলছি, যদি এখানে অন্য একটা থাকতো, এবারে sin x আছে মনে করো, শুধু সাইন এক্স আছে, তখন আমি এই 1 কে ভাঙানোর জন্য লিখতাম 2 sin x ভাগ 2 সরি sin স্কয়ার x ভাগ 2 প্লাস cos স্কয়ার x ভাগ 2। অর্থাৎ যদি সংক্ষিপ্ত ভাবে বলি, আমি এখানে sin 2x আছে না, তো এখানে যে x থাকবে তার অর্ধেক x দিয়ে আমি sin স্কয়ার x প্লাস স্কয়ার x ভাঙাবো। ওকে, তাহলে আমাদের সূত্রে আসবে এবং আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র পাবো। a প্লাস b হোল স্কয়ার সূত্র আনলেই কিন্তু আমরা রুটকে ক্যান্সেল করতে পারবো। তো এখন দেখো sin x প্লাস cos x, তো এখানে আমি পাচ্ছি কি sin x প্লাস cos x হোল স্কয়ার, ঠিক আছে, তারপর একটা রুট আছে, তো sin x প্লাস cos x আমি সিম্পলিফাই করছি, ভাগ হচ্ছে sin x প্লাস cos x, sin x প্লাস cos x ইজ ইকুয়াল টু পেলাম 1। এতক্ষণ পর্যন্ত কি করেছি, সিম্পলিফাই করেছি। এবার dy dx করো, dy dx ইজ ইকুয়াল টু ddx অফ 1 সমান সমান 0, এটা আমাদের উত্তর। দেখো এখানে সিম্পলিফাই করার ফলে আমাদের রেজাল্টটাও তাড়াতাড়ি পেয়ে গেছি, খুব সহজ হয়ে গেছে। তো সিম্পলিফাই না করলে হয়তো না, হ্যাঁ সিম্পলিফাই না করলেও হয়তো, অনেক বড় হইতো, একটু ইউ ভাগ বি এর সূত্র বসাইয়া বড় হইতো, বড় হইলেও অঙ্ক হইতো, কোনো সমস্যা নাই, বড় হইলেও অঙ্ক হইতো। এমন তো না যে তোমাকে হয়তো সিম্পলিফাই করতেই হবে, সিম্পলিফাই তোমার মাথায় এখন চলে আসবে এমনিতেই। তুমি যখন এতদিন প্র্যাকটিস করেছো, 1.5 বছর ধরে পড়েছো, এখন আবারও একবার প্র্যাকটিস করবা, কোন অঙ্কগুলোতে সিম্পলিফাই করা লাগবে এমনিতেই তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, এই অঙ্কটা কি আমি করে আসছি, অনেক আগেই তো করছি, তোমাদের করাইছি, এই 1 দেখে রুট পাইছি, হ্যাঁ এটা সিম্পলিফাই করা যায়, মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে দেখার সাথে সাথে, এটা তোমাদের মাথায় আসার কথা। ওকে, যাই হোক, আমরা খুব ধীরে সুস্থে আগাচ্ছি, এই চ্যাপ্টারটা আগাবো, সবগুলো চ্যাপ্টার 6টা ক্লাস লাগলে 6টা ক্লাসই নিব, 5টা ক্লাস লাগলে 5টা ক্লাস নিব, অনেকগুলো অঙ্ক করবো আমরা, আশা রাখছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, তোমরা একটু হাতে হাতে অঙ্কগুলো করে ফেলো আমার সাথে সাথে, পরে কিন্তু আর সময় পাবা না। বাই।